হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অ্যাকাউন্টেন্সির লাস্ট মিনিট সাজেশনের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যেহেতু তোমাদের ব্যাক টু ব্যাক এক্সাম স্টার্ট হয়ে গেছে, তাই সেই দিকটিকে চিন্তা করে আর লাইভ ক্লাস এখন আর অর্গানাইজ করা হবে না। এখন আমরা শুধুমাত্র রেকর্ডেড ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্টেন্সির এক্সামিনেশনের আগের যে বাকি যে দিন কটা রয়েছে, তো সেখানে তোমাদের সাথে এই রেকর্ডেড ভিডিওই আমি শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকাউন্টেন্সি ওয়ান এবং ইউনিট এই দুটো টপিকের ওপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই আজকের ভিডিওতে রেকর্ডিং এবং এডিটিং এর ওপরে বেশি ধ্যান না দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের ওপরে বেশি ধ্যান দেওয়া হয়েছে, যাতে তোমরা যে টেস্টে এক্সামিনেশন তোমরা ক্র্যাক করবে, অর্থাৎ এক্সামিনেশন ক্র্যাক করার জন্য যা যা বিষয়বস্তুর দিকে ধ্যান দেওয়া প্রয়োজন, আলটিমেটলি অ্যাকাউন্টেন্সি সেই সমস্ত টপিকের ওপরেই আজকের এই ভিডিওতে বিশেষ ধ্যান দেওয়া হয়েছে। তাই সময় নষ্ট না করে চলো আজকের এই ভিডিওটি আমরা চটপট স্টার্ট করি। তো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। প্রথম কোশ্চেনে আমরা পার্টনারশিপ অ্যাকাউন্টিং থেকে কিছু দেখব। তো প্রথমে বলা হয়েছে যে এর কোন অংশীদারির নিবন্ধন বাধ্যতামূলক, অর্থাৎ কোন অংশীদারির ক্ষেত্রে নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন একদম ম্যান্ডেটরি। তো তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সীমিত দায়যুক্ত অংশীদারি অর্থাৎ লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপের ক্ষেত্রে নিবন্ধন বা রেজিস্ট্রেশন একদম বাধ্যতামূলক। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অংশীদারি অনুপস্থিতিতে অংশীদারগণ যেটা পেতে পারেন, অর্থাৎ যদি চুক্তি না করা হয় তাহলে অংশীদাররা কি পাবে, পার্টনারদেরকে কি দেওয়া হবে। এখানে কারেক্ট অ্যান্সার হবে ঋণের ওপরে সুদ অর্থাৎ ইন্টারেস্ট অন লোন। 3 নম্বর কোশ্চেনে একটি অঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে গড় মুনাফা যদি 15,000 টাকা হয়, বছরের অধি মুনাফা ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য যদি 18,000 টাকা হয়, তাহলে স্বাভাবিক মুনাফার পরিমাণ কত হবে, তো সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা লাইভ ভিডিওতে যে হোয়াইট বোর্ডের দিকে গেছিলাম, তো এবার সেই হোয়াইট বোর্ডের মাধ্যমেই আমরা এই অঙ্কটিকে সলভ করব। তো 3 নম্বর কোশ্চেনে আমরা এই অঙ্কটিকে কিভাবে সলভ করব সেটা একবার বোঝার এবং দেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা আমাদেরকে কি বলেছে 18,000 টাকার কথা কোশ্চেনের মধ্যে উল্লেখ করা হয়েছে। যদি বছরের অধি মুনাফার ক্রয়ের ভিত্তিতে যদি সুনামের মূল্য 18,000 টাকা হয়, তাহলে এই 18,000কে আমরা 2 বছরের সাথে ভাগ করে দেব, যেটা আমরা আগের অঙ্কতেও দেখেছিলাম। আমরা যখন লাইভ সেশন যখন করছিলাম সেখানেও আমরা এই ধরনের অঙ্কগুলো পেয়েছিলাম। তো 18,000কে 2 দিয়ে ভাগ করলে হয় 9,000 টাকা। ঠিক আছে, এবার কোশ্চেনের মধ্যে বলেছে যে গড় মুনাফা যদি 15,000 টাকা হয়, তাহলে গড় মুনাফা বের করতে গেলে অর্থাৎ গড় মুনাফার সাহায্যে অঙ্কের সমাধান করতে হলে আমাদের রিভার্স ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনটা করার জন্য আমাদের এভারেজ প্রফিট মাইনাস সুপার প্রফিট করতে হবে। তাহলে এভারেজ প্রফিট কত কোশ্চেনের মধ্যে বলেছে 15,000 টাকা, আর আমরা এখন বের করলাম কত 9,000 টাকা। তাহলে 15,000 মাইনাস 9,000 করলে কত হয় 6,000 টাকা। এই 6,000 টাকাই হবে আমাদের নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তাই আমরা যদি আবার কোশ্চেনের দিকে যদি ফিরে যাই, তাহলে সেখানে দেখবে অপশন নাম্বার এ 6,000 এটাই হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলেছে একটি কারবারের সাধারণ সঞ্চিতির পরিমাণ যদি 10,000 টাকা হয়, সাধারণ সঞ্চিতি বলতে জেনারেল রিজার্ভের কথা বলেছে, এবং অংশীদার পি ও আর এর লাভ ক্ষতির বন্টনের অনুপাত যদি 5:2 হয়, তাহলে কিউ এবং আর এর একত্রে সঞ্চিতির পরিমাণ কত হবে, অর্থাৎ এদের যে টোটাল যে রিজার্ভ, তো সেটা কত হবে। ঠিক আছে, তো সেটা বের করার জন্য আমরা আবার এই হোয়াইট বোর্ডেই আবার ফিরে যাব। ঠিক আছে, যেখানে আমরা 3 নম্বর কোশ্চেনকে সলভ করলাম। তো এবার 4 নম্বর কোশ্চেনে আমরা কিভাবে এর সমাধান করব। প্রথমে আগে বের করব টোটাল রেশিও কত। তো টোটাল রেশিও কত আছে এটা কোশ্চেনের মধ্যে বলেছে। ঠিক আছে, তো টোটাল রেশিওর কথা কোশ্চেনের মধ্যে বলেছে 5:2। তাহলে তাহলে কত হচ্ছে 5 প্লাস প্লাস 2, অর্থাৎ কত হয় 5 3 8 আর 2 10।
এবার আমরা এক এক করে প্রত্যেকের যে শেয়ার সেটাকে বের করব। তো প্রথমে কার শেয়ার বের করব? প্রথমে শেয়ার বের করব পি এর। তো পি এর শেয়ার কিভাবে বের করব? পি এর শেয়ার বের করার জন্য আমাদেরকে কি বলেছে? 10,000 টাকার কথা উল্লেখ করেছে যে সাধারণ সঞ্চিত পরিমাণ জেনারেল রিজার্ভ হলো 10,000 টাকা। তাহলে কি করব? এখানে পি এর জন্য লিখব 10,000 টাকা। ঠিক আছে? 10,000 টাকা ইনটু করব কত? এর শেয়ার কত? 5 ডিভাইডেড করব 10। এই যে টোটাল আমরা 10 পেয়েছিলাম, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে তার অ্যান্সার কি দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে কত হচ্ছে? 10,000 ইনটু 5 ডিভাইডেড বাই 10, তাহলে হচ্ছে 5,000 টাকা। তো এই 5,000 টাকা আমরা এখানে এক দিলাম। এবার আমরা বের করব কার? করব কিউ। আর কিউ এরটা বের করার জন্য কি করব? একই রকম ভাবে একই প্রসেস আমরা অ্যাপ্লাই করব। তো কিউ এর বের করার জন্য কি করতে হবে? 10,000 টাকা, এটা জেনারেল রিজার্ভের কথা বলেছে। 10,000 ডিভাইডেড বাই 10 করলে কত হয়? আমরা একটু ক্যালকুলেশন করে নিই এখানে। আমরা যদি 10,000 কে আমরা যদি গুণ আর 10 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? 3,000 টাকা। ঠিক আছে? আর আমরা যদি আর এর যদি বের করি তাহলে কত হবে? একই রকম ভাবে 10,000 টাকা, তার সাথে গুণ করব কত? ভাগ করব কত? 10। এবার এটাকে যদি আমরা আবার যদি ক্যালকুলেট, তাহলে 10 দুগুণা 20, 20,000 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 2,000 টাকা। তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে কি বলেছে? কিউ আর আর এর একসাথে এদের টোটাল রিজার্ভের পরিমাণ কত হবে? এটা কার সমান? এটা পি এর সমান। দেখো 3 আর 2 5, এর একার হলো 5। তাহলে 4 নম্বরের অ্যান্সারটাকে আমরা কিভাবে করব? দেখো 4 নম্বরের এখানে অ্যান্সার হিসেবে বলেছে পি এর দ্বিগুণ, পি এর সমান, এর অর্ধেক নাকি কোনোটিই নয়। তো 4 নম্বরে আমাদের দিতে হবে ইকুয়াল টু পি অর্থাৎ পি এর সমান। বোঝা গেল? 6 নম্বর কোশ্চেনে বলেছে ভারতীয় অংশীদারি আইন চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? একদম সোজা প্রশ্ন। 32 খ্রিস্টাব্দে ভারতীয় অংশীদারি আইন চালু হয়েছিল। 6 নম্বরের কোশ্চেনে বলেছে লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটি ধরনের অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট নাকি ক্যাপিটাল অ্যাকাউন্ট? তো কি এটা? নমিনাল অ্যাকাউন্ট। কারণ লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের মধ্যে কোন কোন অ্যাকাউন্টের সংমিশ্রণ থাকে? এক্সপেন্স এবং ইনকাম। এক্সপেন্স আর ইনকাম কি? নমিনাল অ্যাকাউন্ট। তাই অটোমেটিকলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট। এবার 7 নম্বর কোশ্চেনে বলেছে যদি অংশীদারি চুক্তি না থাকে তাহলে অংশীদারি আইন অনুযায়ী 3 জন অংশীদারের মধ্যে লাভ ক্ষতির বন্টনের অনুপাত কত হবে? আমরা কি জানি? আমরা জানি যে যদি চুক্তি না করা হয় তাহলে সমস্ত অংশীদাররা সমান লাভ বা ক্ষতির ভাগ পাবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার, অর্থাৎ 1:1:1। ঠিক আছে? এবার 8 নম্বরের কোশ্চেনে কি বলেছে? 8 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে এ পার্টনারশিপ ফার্ম আর্ন নেট প্রফিট অফ 2,10,000 and partners are entitled to get commission 5% on net profit after charging such commission. Then amount of partners commission, অর্থাৎ কি বলেছে? একটি পার্টনারশিপ ফার্ম 2,10,000 টাকার প্রফিট জমা করতে পেরেছে, প্রফিট হয়েছে তার। এবার পার্টনারদেরকে যদি 5% হিসেবে যদি দেওয়া হয় এবং সেই কমিশনটা যদি নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন হয়, অর্থাৎ নেট প্রফিট থেকে যে কমিশনটা পাওয়া যায়, অর্থাৎ নেট প্রফিট বলতে কমিশনকে মাইনাস করে যে প্রফিটটা নেট প্রফিট আমরা যে পেলাম, গ্রস প্রফিট থেকে সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্স গুলোকে মাইনাস করার পরে যে নেট প্রফিট পেলাম তার উপরে কমিশন এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে বলেছে যে কমিশনের পরিমাণ তাহলে কত হবে? কিভাবে করব? এই অঙ্কটিকে সলভ করার জন্য আমরা আবার চলে যাব সেই হোয়াইট বোর্ডের দিকে। এবার এই 8 নম্বরের কোশ্চেনটিকে সলভ করার জন্য আমরা প্রথমে কি দেখব? প্রথমে আমাদের বের করতে হবে যে কমিশন কতখানি হচ্ছে। তাই কমিশনের ফর্মুলা কি? দিই আমরা একবার কমিশনের ফর্মুলা কি আছে? ঠিক আছে? কমিশনের ফর্মুলা হলো, বলে দিচ্ছি, রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট ইন প্রফিট, অর্থাৎ রেট ডিভাইডেড বাই 100
ইন্টু কত, ইন্টু হলো রেট, সরি ইন্টু হবে না, এটা হবে প্লাস, ঠিক আছে, এখানে হবে প্লাস, প্লাস রেট ইন্টু প্রফিট, প্লাস রেট ইন্টু প্রফিট, ঠিক আছে। এই হিসাবে আমরা যদি কমিশনকে ক্যালকুলেশন করি তাহলে কিভাবে হবে দেখো। এবার আমাদের কাছে রেট কত বলেছে, কোশ্চেনের মধ্যে দেওয়া হয়েছে 5%। তাহলে আমরা কি করব, আমরা এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো 5 ডিভাইডেড বাই 105। 105 কেন, কারণ 100 প্লাস রেট, তাই 5 ডিভাইডেড বাই 105 কিন্তু বলেছে প্রফিট। এবার প্রফিটটা কি হবে, প্রফিটটা হবে নেট প্রফিট, অর্থাৎ কমিশনকে বাদ দিয়ে। এবার কোশ্চেনের মধ্যে দেখো আমাদের কিন্তু অলরেডি নেট প্রফিটের কথা উল্লেখ করেই দিয়েছে, এটা হলো 2,10,000 টাকা, তাই তো। এবার 2,10,000 টাকাকে আমরা যদি এই হিসাবে যদি দিয়ে অ্যান্সার যদি বের করতে চাই তাহলে কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা আমরা পেলাম, এটাই হলো আমাদের কমিশনের চাপ, অর্থাৎ এই 10,000 টাকাই হলো আমাদের টোটাল কমিশন। তাহলে আমরা যদি এবার কোশ্চেনের দিকে যদি ফিরে যাই তাহলে সেখানে অপশন দেওয়া আছে, বি নম্বর অপশন 10,000। তো এইভাবে পুরো অঙ্কটিকে সমাধান করতে হবে, ঠিক আছে। অলরেডি এই ধরনের অঙ্কগুলো আমরা লাইভ সেশনে বহুবার বিভিন্নভাবে করেছি, তো সেই প্যাটার্নেই অঙ্কটাকে সলভ করতে হবে। এবার 9 নম্বর কোশ্চেন এখানে বলেছে যে অংশীদারি চলতি হিসাব খাত হলো গত হিসাব, নামিক হিসাব, সম্পত্তি সংক্রান্ত হিসাব, নাকি এর কোনোটি নয়। তো অংশীদারি চলতি হিসাব খাত বলতে ক্যাপিটাল অ্যাকাউন্ট কথা এখানে বলা হয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্টের কথা এখানে বলা হয়েছে, তাই এটা কি, এটা হলো ব্যক্তি। 10 নম্বর কোশ্চেনে বলেছে এ পার্টনার ড্রস 500 টাকা অ্যাট দ্য এন্ড অফ মান্থ, ইচ মান্থ এন্ড, দেখো মাসের শেষের কথা বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ ড্রয়িং % পার অ্যানাম, তাহলে ড্রয়িংস এর পরিমাণ কত হবে, কিভাবে বের করব, বের করার জন্য আমরা সেই হোয়াইট বোর্ডেই আবার রিটার্ন যাব, ঠিক আছে। তাহলে কত নম্বর, এটা 10 নম্বর। এবার 10 নম্বরের এই অঙ্কের সমাধান কিভাবে করব, করতে হলে আমাদের প্রথমেই বের করতে হবে এন্ড অফ দ্য মান্থ বলতে কি বোঝায়। এন্ড অফ দ্য মান্থ মানে আমরা কি জানি, আমরা জানি 5.5 এর হিসাবে আমাদের হবে। তাহলে 5.5 যদি হয় তাহলে আমরা কি করব, আমরা আমাদেরকে কি বলেছে 500 টাকা আমরা উইথড্রল করছি, তাহলে কি হবে 500 ইনটু মান্থ, কি করব এখানে, এখানে আমরা করব 500 মানে উইথড্রলের পরিমাণ ইনটু কত, ইনটু বলেছে 6% হারে % পার অ্যানামের হিসেবে আমাদেরকে উইথড্রল করতে বলা হয়েছে, আর ইনটু করব মান্থ অর্থাৎ 5.5। তাহলে সেই হিসাবে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে 165 টাকা। এই 165 টাকাই হলো আমাদের উত্তোলনের পরিমাণ। তাহলে সেই হিসাবে আমরা যদি অপশন দিই তাহলে 165 টাকা, 2 নম্বর অপশন কারেক্ট। 11 নম্বর কোশ্চেনে এবার কি বলা হয়েছে, 11 নম্বর কোশ্চেনে বলেছে অংশীদারি চুক্তি অবর্তমানে অংশীদাররা ঋণের উপরে সুদ পাওয়ার অধিকারী, এটা কি, এটা হলো 2। এবার অংশীদারি চুক্তি অবর্তমানে অংশীদাররা 5% হারে ঋণের উপরে বার্ষিক সুদ পাওয়ার অধিকারী, এটা কি, এটা 5% হবে না, এটা কত হবে, এটা হবে 6%। তাহলে সেই হিসাব করলে কি এটা ফলস। এবার তাহলে এই দুটো বিবৃতিকে আমরা যদি সাজিয়ে অপশনের হিসাবে যদি চেক করতে চাই তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে দাঁড়াবে অপশন নাম্বার, অর্থাৎ এ সঠিক আর সঠিক নয়। আমাদের বিবিধুর বইতে এ নম্বর অপশন দেওয়া ছিল, বাট এটা নম্বর হবে না, এটা হবে অপশন নম্বর। চলো 12 নম্বরের কোশ্চেনে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে অমল উইথড্র 1500 টাকা পার মান্থ অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, এখানে বিগিনিং মাসের শুরুর কথা বলেছে। বিমল উইথড্রল 1200 টাকা পার মান্থ অ্যাট দ্য মিডিল অফ দ্য মান্থ, মধ্যবর্তী সময়ের কথা বলেছে। আর কমল উইথড্রল 1000 টাকা পার মান্থ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, এখানে এন্ড অফ দ্য মান্থের কথা বলেছে। দে আর চার্জিং ইন্টারেস্ট অন ড্রয়িংস 12% পার অ্যানাম, সারা বছরের হিসাবে 12% উইথড্রলের ওপরে ড্রয়িংস এর দেওয়া হচ্ছে। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে টোটাল ড্রয়িংস এর উপরে ইন্টারেস্ট কত হবে সেটা বের করতে
হবে। এটা বের করার জন্য আমরা কি করব, সেই হোয়াইট বোর্ডেই আবার রিটার্ন যাব। এবার 12 নম্বরের এই অঙ্কটিকে সমাধান করার জন্য আমরা হোয়াইট বোর্ডে চলে এসেছি। এবার এটাকে সমাধান কিভাবে করব, দেখো প্রথমে আমরা কি বের করব, যে অমলের টোটাল ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, এই হিসাবে কত টাকা টোটাল ইন্টারেস্ট হচ্ছে এক এক করে সেটা আমরা বের করব। তাহলে অমলকে কি বলেছে একবার, অমলকে কি বলা হয়েছে, বলেছে যে অমল 1500 টাকা পার মান্থের হিসাবে সে উইথড্রল করছে। তাহলে 1500 ইন্টু কত করব, 1500 ইন্টু 6.5, কেন, কারণ এখানে বিগিনিং অফ দ্য মান্থের কথা বলেছে, তাই 6.5 ইন্টু 12% করব, 0.5 12%। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি এখানে অ্যান্সার দাঁড়াবে, এখানে অ্যান্সার দাঁড়াবে 1170, যেটা অমলের ইন্টারেস্ট। এবার আমরা কার ইন্টারেস্ট করব বের, এবার বের করব বিমলের। বিমল কত টাকা উইথড্রলের ওপরে ইন্টারেস্ট পাবে। এবার বিমলের ক্ষেত্রে কি বলা হয়েছে, বলেছে যে সে 1250 টাকা পার মান্থের হিসেবে সে উত্তোলন করছিল। তাহলে কি হবে, সেম এখানে আমরা বিমলের ক্ষেত্রে বলেছে মিডল অফ দ্য মান্থ, তাই কি করব 5.5 6 কে আমরা এখানে বেস করব, কারণ মিডিল অফ দ্য মান্থ মানে কি বোঝায়, মিডিল অফ দ্য মান্থ বলতে এখানে এর কথা বোঝানো হয়েছে, তাই এখানে কি করব 6 আর ইন্টু কত করব, এই যে 12% ছিল অমলের ক্ষেত্রে যেটা আমরা করলাম সেটাই এখানে 12% অ্যাপ্লিকেবল হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কত দাঁড়াবে, এখানে আমরা যদি বিমলের এই পুরো ফিগারকে যদি দিই তাহলে কত হচ্ছে 900 টাকা। ঠিক আছে, এবার আমরা বের করব কার, কোশ্চেনের মধ্যে বলেছে কমল, তাহলে কমল লিখলাম। এবার কমলের টোটাল উইথড্রলের পরিমাণ কত বলেছে, বলেছে যে সে 1000 টাকা পার মান্থের হিসেবে সে উত্তোলন করছিল। এবার কি বলেছে, এবার বলেছে এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য মান্থ মানে আমরা কি জানি 5.5, তাই 5.5 আগের মতোই 12%। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কমলের ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে 660 টাকা। ঠিক আছে, 660 টাকা। তাহলে এবার যদি আমরা এই জনের ইন্টারেস্টকে যদি আমরা ক্যালকুলেট করি, টোটাল যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াবে কি বলেছে 1170, তারপর আমরা কি করব 900, তারপরে আমরা কোনটাকে প্লাস করব প্লাস 660, সেই হিসাবে ক্যালকুলেশন করলে টোটাল অ্যামাউন্ট কত দাঁড়ায়, টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় 2730। এটাই হয়ে গেল টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে সেই হিসাবে কোশ্চেনের মধ্যে যে অপশন দেওয়া হয়েছে সেই হিসেবে গেলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ 703। ঠিক আছে, চলো 13 নম্বরের কোশ্চেনে এবার আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে জার্নাল এন্ট্রির ওপরে, বলেছে XYZ আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 12:12:7 with a maximum profit of 1000 to Z। ঠিক আছে, the profit for the year ended 31st March 2003 amount to rupees 39,500। Identify the correct journal entries to distribution of profit। কি বলেছে, XYZ একজন পার্টনার, তাদের শেয়ারিং রেশিও কত 16:12:7। এবার ফার্ম যে মিনিমাম যে প্রফিট অর্জন করেছে সেটা কত, সরি এখানে জেড এর যে মিনিমাম প্রফিট সেটা কত 10,000 টাকা। তাহলে ইয়ার এন্ডে গিয়ে অর্থাৎ 31শে মার্চ 2023-এ গিয়ে যদি টোটাল প্রফিট 40,500 টাকা হয় তাহলে এই প্রফিটের ডিস্ট্রিবিউশন হবে তার জার্নাল এন্ট্রি, এই যে অপশনগুলো দেওয়া হয়েছে সেট করতে হবে। তার জন্য আমরা কি করব, অঙ্কে যাব। অঙ্কটিকে সলভ করার আগে এখানে একটা 10 ট্রিক্স রয়েছে, সেটা হলো এই যে এই লাইনটা উইথ এ মিনিমাম প্রফিট অফ 10,000 টাকা টু জেড, অর্থাৎ এখানে বলা হয়েছে, এখানে গ্যারেন্টি দেওয়া হয়েছে যে জেড কে যেন মিনিমাম 10,000 টাকার প্রফিট দেখানো হয়। এই অঙ্কটিকে সমাধান করার জন্য আমরা এবার সেই হোয়াইট বোর্ডেই আবার যাব। কত নম্বরের কোশ্চেন ছিল এটা, এটা ছিল 13 নম্বরের কোশ্চেন। এবার এই কোশ্চেনের
অ্যান্সারটিকে সমাধান করার জন্য আমরা কি করব? এই কোশ্চেনের অ্যান্সারটিকে সমাধান করার জন্য আমরা এবার প্রথমে টোটাল শেয়ার কত? কি বলেছে? আমরা জানি কত বলেছে? 16 প্লাস 12 আর কত ছিল? 16 প্লাস 12 প্লাস 7 কত হচ্ছে? 37। এবার এই হিসাবে যদি আমরা ভেঙে দিই তাহলে এক্স এর টোটাল শেয়ার কত হবে? ক্যালকুলেট করি। এক্স এর শেয়ার কত হবে? প্রফিট কত বলেছে? 39,500, তাই তো? তাহলে ইনটু করব কত? 16 ভাগ করব কত? ভাগ করব 37 কে দিয়ে। তাহলে ইনটু 16 ভাগ 37, ঠিক আছে? ইনটু 16 এটা কিন্তু ভাগ 37। তাহলে কত দাঁড়াচ্ছে? আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এখানে আমাদের দাঁড়াচ্ছে 18 টাকা 57 আ 1857.14 হয় হিসাব মতো। 1857.14, ঠিক আছে? এবার কার বের করব? এবার বের করব y এর। y এর ক্ষেত্রে কত? 39,500 একই প্রসেসে ইনটু y এর শেয়ারিং রেশিও কত? 12, তাই 12 ডিভাইডেড বাই 37। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাবো? সেম একই রকম ভাবে আমরা এখানে পাবো 13,542.85, 13,542.5। এবার আমরা বের করব জেড এর শেয়ারিং রেশিও কত হচ্ছে। জেড এর শেয়ারিং রেশিও বের করতে গেলে একই রকম ভাবে 39,500 ইনটু কত? জেড এর কত? 7, তাই 7 ডিভাইডেড বাই 37। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 7,900। এবার এখান থেকে শুরু হবে অঙ্কের আসল পার্ট। আমাদেরকে কোশ্চেনের মধ্যে কি বলেছে? যে জেড এর ন্যূনতম প্রফিট কত হতে হবে? 10,000 টাকা। কিন্তু আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলাম কত? 7,900। তাহলে এখানে এক ধরনের গ্যারেন্টি রিলেটেড টপিক এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে গ্যারেন্টিকে বের করার আগে আমরা আগে দেখি যে 10,000 থেকে 7,900 কে বাদ দিলে অ্যাকচুয়ালি কত টাকা দাঁড়াচ্ছে। আমরা যদি জেডের যে কোশ্চেনের মধ্যে 10,000 টাকা মিনিমাম প্রফিটের কথা বলা হয়েছে, এখান থেকে আমরা 7,900 কে যদি বিয়োগ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 100 টাকা। এবার কোশ্চেনের মধ্যে কিন্তু কোথাও বলেনি যে যেকোনো একজন পার্টনার সমস্ত গ্যারেন্টি দেবে। এখানে বলেছে যে 10,000 টাকা জেডকে মিনিমাম প্রফিট হিসেবে দিতে হবে। অর্থাৎ এই যে 2,100 টাকা যে শর্টফল হলো জেড এর অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা থেকে 2,100 টাকাকে আমরা প্রত্যেকের মধ্যেই সমান ভাগে ভাগ করব। তো সমান ভাগে ভাগ করার আগে আমাদেরকে একবার রেশিওটাকে আবার রিভ্যালুয়েট করতে হবে। আমাদের কাছে এক্স আর ওয়াই এর রেশিও কত ছিল? 16:12। তাহলে আমরা একে যদি ভাগ করে দিই কত দিয়ে? 2 দিয়ে যদি আমরা যদি একে যদি 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হয়? 4 চারা 16 আর 3 চারা 12। তাই 4 চারা 16 আর 3 চারা 12 কত হলো? এক্স আর ওয়াই এর রেশিও আমরা বের করে ফেললাম। আবার রিভ্যালুয়েট করলাম কিসের জন্য? 2,100 টাকার হিসেবে প্রফিটকে আবার রিক্যালকুলেট করার জন্য। এবার এক্স এর এই যে 2,100 টাকা, 2,100 টাকাকে আমরা এবার গুণ করব কার সাথে? 4 এর সাথে। 4 ডিভাইডেড কত হবে? 4 3 7। তাহলে সেই হিসাবে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াবে 1,200 টাকা। ঠিক আছে? 1,200 টাকা আমরা পেলাম। একই রকম ভাবে ওয়াই এর আমরা বের করব কত? 1,100 টাকা ইনটু কত? 3 আমরা রিভ্যালুয়েট যে করলাম আর ডিভাইডেড বাই 7। তাহলে কত টাকা দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে 900 টাকা। ঠিক আছে? তাই আমরা এখানে 900 টাকা লিখে দিলাম। এবার অঙ্কের একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। এবার বলেছে যে এক্স এর অ্যাকচুয়াল প্রফিট আমরা কত বের করেছিলাম? এক্স এর অ্যাকচুয়াল প্রফিট ছিল 18,057 টাকা 14 পয়সা আর ওয়াই এর অ্যাকচুয়াল প্রফিট ছিল 13,542 টাকা 85 পয়সা। এবার এর থেকে আমাদের যে শর্টফল যে ছিল জেড এর অ্যাকাউন্টে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার জন্য যে শর্টফল ছিল 2,100 টাকা সেটাকে আমরা মাইনাস করব। তাহলে এক্স এর কত ছিল? 18,057 টাকা কত পয়সা আমরা বের করেছি? 14 পয়সা। তাহলে আমরা কি লিখবো এখানে? এক্স
ইকুয়াল টু 18 টাকা 18,057 টাকা পয়েন্ট 14 পয়সা। মাইনাস করব কত, এক্স এর রিভ্যালুয়েট করে আমরা পেলাম কত 1200 টাকা। তাই 1200 টাকা আমরা এখান থেকে মাইনাস করে দিলে এক্স এর অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কত টাকা পড়ে থাকে 16,857 টাকা। 16,857 টাকা 14 পয়সা হয়, তো 14 পয়সাকে আমরা রাউন্ড অফ করে দিয়ে মাইনাস করে দিই। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ওয়াই এর ক্ষেত্রে কত হবে, আমরা এখান থেকে ক্যালকুলেট করেছিলাম কত 13,542 টাকা 85 পয়সা। এখানেও ধরি 13,542 টাকা 85 পয়সাকে ধরতেও পারি, না ধরলেও হয়, কোনো অসুবিধা নেই। মাইনাস আমরা কত এখানে বের করেছিলাম 900 টাকা শর্টফল ছিল, তাই এই 900 টাকা আমরা যদি এখান থেকে মাইনাস করি তাহলে সেই হিসাবে কত দাঁড়ায় 12,643 টাকা। 12,643 টাকা। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এক্স এর অ্যাকাউন্টে কত টাকা জার্নাল এন্ট্রি পোস্টিং হবে 16,857 টাকা। ওয়াই এর হবে কত 12,643 টাকা। আর জেড এর তো কোশ্চেনের মধ্যে বলেই দেওয়া হয়েছে 10,000 টাকা। তাহলে সেই হিসাবে কারেক্ট জার্নাল এন্ট্রি যদি আমরা পোস্ট চাই তাহলে কি হবে, অপশন নাম্বার এ, অর্থাৎ কেল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখাবো আমরা 39,000 টাকা। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, এটা 39,000 হবে না, এটা হবে 39,500 টাকা। আমরা আরো একবার যদি ক্যালকুলেশন যদি করি 16,000, যদি ক্যালকুলেশন করি 16,857 টাকা প্লাস 12,643 টাকা প্লাস 1,000 টাকা 10,000 টাকা কত হয় 39,500 টাকা হয়। তাই এখানে 39,500 টাকা এখানে অ্যাকচুয়ালি হবে, এটা প্রিন্ট চেক করেছে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে ক্রেডিট কত হবে, এক্স এর অ্যাকাউন্টে যাবে 16,857 যেটা আমরা এখনই ক্যালকুলেট, ওয়াই এর অ্যাকাউন্টে যাবে 12,643 টাকা, আর জেড এর অ্যাকাউন্টে অ্যাজ ইট ইজ বলাই ছিল 10,000 টাকা, তো এটা বসে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের এই ধরনের জার্নাল এন্ট্রি করতে কারেক্ট হিসেবে চুজ করতে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কের দিকে আমরা এবার এগোই। ঠিক আছে, পরবর্তী অঙ্কতে কি বলা হয়েছে দেখে নি। এবার পরবর্তী অঙ্কতে 14 নম্বরে বলেছে ক্যান এফ আর পার্টনার কি ড্রজ এ ফিক্সড অ্যামাউন্ট এট দ্য বিগিনিং অফ দ্য এভরি মান্থ। বলেছে বিগিনিং তে ইন্টারেস্ট ইজ চার্জ 8% পার অ্যানাম। সারা বছরের সুদ কত 8%। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইন্টারেস্ট অন ড্রয়িংস ই ওয়াজ কত 2600 টাকা। অর্থাৎ বছরের শেষে ই এর যে ইন্টারেস্টটা ছিল সেটা কত 2600 টাকা ছিল। এবার বলেছে হোয়াট উইল বি মান্থলি ড্রয়িংস মেড বাই ই, অর্থাৎ ই এর অ্যাকাউন্টে কত টাকা ড্রয়িং করতে হবে দেখাতে হবে। দেখো কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। আমরা এতদিন ধরে যে অঙ্কগুলো করে এসেছিলাম ছিল সেখানে ছিল, বা এই ড্রয়িংস এর উপরে কিছুক্ষণ আগেও যে আমরা অঙ্ক করলাম সেখানে ছিল যে ড্রয়িংস এর উপরে ইন্টারেস্ট কত সেটা ক্যালকুলেট। এবার বলছে যে প্রিন্সিপাল ভ্যালু কত সেটাকে ক্যালকুলেট করো, অর্থাৎ ড্রয়িংস এর ভ্যালুকে ক্যালকুলেট। তার জন্য কি করতে হবে, আমাদের রিভার্স ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করব সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা আরো একবার সেই হোয়াইট বোর্ডের দিকে এগোবো। কত নম্বরের কোশ্চেন ছিল, সেটা ছিল 14 নম্বরের কোশ্চেন। তাহলে 14 নম্বরের এই কোশ্চেনটিকে আমরা সলভ কিভাবে করব, সলভ করার জন্য প্রথমে আমাদের আগে এভারেজ যে ইন্টারেস্টের যে ভ্যালুয়েশন ছিল তো সেটাকে আমাদের বের করতে হবে। কোশ্চেনের মধ্যে কি বলেছে বিগিনিং অফ দ্য মান্থ ছিল, তাই বিগিনিং অফ দ্য মান্থের যদি আমরা সেই যদি দেখি এভারেজ যদি বের করি তাহলে কত হবে 6.5। এবার 6.5 কে আমরা ডিভাইডেড করব কত দিয়ে, ডিভাইডেড করব 12 দিয়ে। কেন, কারণ দেখো কি বলেছে যে সারা বছরের ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে সারা বছরের ইন্টারেস্ট যদি হয় তাহলে 6.5 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 0.54 ষোলো 0.16। এবার কি করব, এবার আমাদের বের করতে হবে ইন্টারেস্ট কত হচ্ছে। তাহলে ইন্টারেস্ট বের করার জন্য কি করব 12 মাসের ইন্টারেস্ট কত হচ্ছে। ঠিক আছে, তাই আমরা এখানে আইএনটি 12 মাসের ইন্টারেস্ট। তাহলে কি করব 12 ইন্টু কত করব, আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে ইন্টারেস্ট কত 8% পার অ্যানাম। তাহলে সারা বছরের ইন্টারেস্ট কত হচ্ছে ইন্টু করব 8% কে 8% কে দিয়ে যদি আমরা ইন্টু করি কত বের হয় 0.96।
0.96। এবার আমরা এই অঙ্কের ফাইনাল সমাধান করব যে পিরিয়ডের হিসাবে কত হচ্ছে। এবার আমরা দুটো যে পিরিয়ড যে বের করলাম, এখানে 0.54 আর এখানে 0.96। এবার এই দুটো পিরিয়ডকে আমরা এখানে বেস হিসাবে ধরে এবার ফাইনাল প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ ড্রয়িংস কত টাকা হয়েছে সেটাকে বের করব। তাই কি করব, এই দুটো সময়সীমাকে আমরা গুণ করে দেব। কিভাবে করব দেখো, কি ছিল 0.54 ইন্টু 0.90, এটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত বেরোয় 0.519930। কত 0. কত বললাম 0.519936। 0. এটা কিন্তু পয়েন্ট, হ্যাঁ 0.51996। 0.5199 সরি 6 নয় 36। এটাকে যদি আমরা রাউন্ডেড অফ যদি তাহলে কত হয় 51 এর পরে 9 অর্থাৎ কত হচ্ছে এখানে হচ্ছে 0.2 হয়ে গেল। এবার আমাদের কোশ্চেনের মধ্যে কি বলেছে যে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 2600 টাকা করে। তাহলে কি করব এবার 2600 টাকা ডিভাইডেড বাই 0.52। তাহলে কি হবে 2600 টাকা ডিভাইডেড বাই 0.32। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত দাঁড়াচ্ছে 5000 টাকা। এই 5000 টাকাই হবে আমাদের প্রিন্সিপাল। অর্থাৎ আমরা যে ড্রয়িংস যে করেছি, কোশ্চেনে যে বলেছে মান্থলি কত টাকা ড্রয়িংস করতে হবে, অপশন নাম্বার ডি 5000 টাকা মান্থলি ড্রয়িংস করতে হবে। অর্থাৎ পুরো রিভার্স ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, পিরিয়ডের সাথেই পুরো খেলা। পিরিয়ডকে ভাগ করে দিলাম, প্রত্যেকের সাথে ভাগ করে দিয়ে তারপরে ইন্টারেস্টের সাথে ফাইনাল যে পিরিয়ড বের হলো সেটাকে ভাগ করে দিয়ে 5000 টাকা বেরিয়ে। ঠিক আছে, এইভাবে অ্যান্সার গুলোকে মানে করতে হবে, কারেক্ট হিসেবে করতে হবে। পরবর্তী অঙ্কতে কি বলেছে দেখি। 15 নম্বরের কোশ্চেনে বলেছে চলতি হিসাবের জের ডেবিট অথবা ক্রেডিট হয়। ঠিক আছে, উত্তোলন হিসাবের জের সর্বদাই ডেবিট হয়। তো এটা সত্য না মিথ্যা সেটাকে এখানে লিখতে হবে। এবার চলতি হিসাবের জের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়, ক্রেডিট হতে পারে, ডেবিট হতে পারে, আবার জিরো হতে পারে। তাই এটা কি ট্রু। উত্তোলন সর্বদাই মানে উত্তোলন ড্রয়িংস এর ভ্যালু সর্বদা কি হয় ডেবিট হয়, অলওয়েজ ডেবিট হয়। তাই এটাই ট্রু। তাই এখানে আমরা কি লিখব, এখানে আমাদের লিখতে হবে অপশন নাম্বার এ, অর্থাৎ বোথ এ 1 and 2 কারেক্ট। অর্থাৎ কি বিবৃতি 1 এবং 2 সঠিক। ঠিক আছে, 16 নম্বরের কোশ্চেনে বলেছে অধি মুনাফা বলতে কি বোঝায়, স্বাভাবিক মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফার অতিরিক্ত, গড় মুনাফা, স্বাভাবিক মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফার অধিকারী, নাকি এদের কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার কি হবে, অধি মুনাফা বলতে সাধারণত কি বোঝায়, অপশন নাম্বার এ স্বাভাবিক মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফার অতিরিক্ত। 17 নম্বর কোশ্চেনে বলেছে কেনা সুনামের সৃষ্টি হয় তখন একটি কারবারের অবসান ঘটে। একটি কারবার অন্যে ক্রয় করলে কারবারি অংশীদারি কারবারের ক্ষেত্রে সুনাম বাবদ একটি মূল্য ধার্য করা হলে, নাকি এদের কোনোটিই নয়। তো কেনা সুনাম কখন সৃষ্টি হয়, যখন আমরা অন্যের থেকে কোনো কিছু ক্রয় করব অর্থাৎ সুনামকে ক্রয় করে নেব, তখনই তো কেনা সুনাম সৃষ্টি হয়। তাই এখানে অপশন নাম্বার বি কারবার অন্যের ক্রয় করলে, অর্থাৎ অন্য থেকে কিছু ক্রয় করে নিলে সুনামকেই যদি ক্রয় করে নেয় তাহলে সেক্ষেত্রে সুনাম। 18 নম্বরের কোশ্চেনে আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে গুডউইল ভ্যালুড at 2 years purchase of average profit for the last 3 years. The profit for the last 3 years were 20,000, 5,000 loss and 1,000 profit. The value of goodwill, অর্থাৎ এখানে কি বলেছে যে গুডউইলের ভ্যালু আমাদের পারচেজের হিসাবে 2 বছরের পারচেজের হিসাবে এভারেজ প্রফিটের হিসাবে 3 বছরের হিসাবে ছিল। তাহলে লাস্ট 3 বছরের যে প্রফিট ছিল সেটা কত ছিল 20,000 টাকা পজিটিভ ভ্যালু, 5,000 টাকা লস নেগেটিভ ভ্যালু, আর 15,000 টাকা প্রফিট পজিটিভ ভ্যালু। এই হিসাবে আমাদের কত হলো সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 18 নম্বরের এই অ্যান্সারটিকে সলভ করার জন্য আমরা এই হোয়াইট বোর্ডে আবার এসেছি। তাই 18 নম্বরের এই অ্যান্সারটিকে সলভ করার জন্য কি করব,
আমরা এবার পুরো অঙ্কটিকে সমাধান করব। কিভাবে করব? আমাদের আগে ৩ বছরের প্রফিটের গড় বের করতে হবে, এভারেজ বের করতে হবে। তাই কি করব? ৩০০০ মাইনাস ৫০০০ প্লাস ১৫০০০। ৩০০০ এখানে ৩০০০ মাইনাস ৫০০০ আর কত? প্লাস ১৫০০০। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে কত হচ্ছে? হচ্ছে কত? ৩০,০০০ টাকা। এবার ৩০,০০০ টাকাকে ৩ দিয়ে ভাগ করে দিতে হবে। কারণ এখানে বলেছে যে ৩ বছরের প্রফিট হচ্ছিল, তাই কত হচ্ছে? ১০,০০০ টাকা বেরিয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমাদের বলেছে ভ্যালুয়েশন করো কতর হিসেবে? ২ বছরের হিসাবে। তাই কি করব? গুডউইলের ক্যালকুলেশন করার জন্য এই ১০,০০০ টাকাকে আমরা ২ দিয়ে গুণ করব। করলে কত হয়? ১০ দুগুণা ২০, ২০,০০০ টাকা। এটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা যদি কোশ্চেনের দিকে যদি যাই তাহলে সেখানে কি দেখতে পাবো? এখানে ২ নম্বরের অপশন ২০,০০০ টাকা হবে কারেক্ট। ১৯ নম্বরের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। ১৯ নম্বরে এবার বলা হয়েছে যে আরেকটি অঙ্ক দিয়েছে। এভারেজ প্রফিট ইজ 1000, the value of goodwill based on 2 years purchase of super profit is 18,000, নরমাল প্রফিট। এখানে নরমাল প্রফিট বের করতে বলেছে। এখানে এভারেজ প্রফিট ১৫,০০০ আর ২ বছরের পারচেসের ক্রয়ের ভিত্তিতে সুপার প্রফিট প্রতি মুনাফার হার কত? ১৮,০০০ টাকা। তাহলে নরমাল প্রফিট কত? এই ধরনের অঙ্ক আমরা আগে বহুবার করেছি। সেই অঙ্কটিকে আমরা এখানে আরো একবার সলভ করব হোয়াইট বোর্ডের মাধ্যমে। তাহলে ১৯ নম্বরের কোশ্চেনে আমরা কি করব? কিভাবে এর সমাধান করব? ১৯ নম্বরের কোশ্চেনটিকে সমাধান করার জন্য সবার প্রথমে আমাদের যে সুপার প্রফিটের কথা যে বলা হয়েছে ১৮,০০০ আর সেখানে যে ২ বছরের কথা যে বলা হয়েছে ভাগ করে দিতে হবে। অর্থাৎ ১৮,০০০, ঠিক আছে? ১৮,০০০ ডিভাইডেড বাই 2 করলে কত হয়? ৯,০০০ টাকা। এবার ৯,০০০ টাকাকে আমরা এখান থেকে বের করব কিভাবে? নরমাল প্রফিট। তাই নরমাল প্রফিটকে বের করার জন্য রিভার্স ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করব? কোশ্চেনের মধ্যে কত বলেছে? বলেছে যে এভারেজ প্রফিট ১৫,০০০ টাকা। তাই কি করব? নরমাল প্রফিট বের করার জন্য এভারেজ প্রফিট মাইনাস করব সুপার প্রফিটকে। তাই আমরা যদি এভারেজ প্রফিটের হিসাবে যদি এখানে ক্যালকুলেট নরমাল প্রফিট আর ফর্মুলাটিকে যদি এভারেজ প্রফিট মাইনাস সুপার প্রফিট, তাহলে এভারেজ প্রফিট কত কোশ্চেনে বলেছে? ১৫,০০০ টাকা। এবার ১৫,০০০ টাকা থেকে সুপার প্রফিট বের করলাম ৯,০০০ টাকা। ৯,০০০ টাকা মাইনাস করে দাও। দিলে কত হয়? ৬,০০০ টাকা। ৬,০০০ টাকাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা যদি কোশ্চেনের দিকে যদি রিটার্ন যাই তাহলে সেখানে কি দেখতে পাবো? দেখে নিই কি বলা হয়েছে। এখানে কোশ্চেনের মধ্যে বলেছে যে অপশন নাম্বার এ ৬,০০০ টাকা, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ২০ নম্বরের কোশ্চেনে আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে। বলেছে যদি ইফ এভারেজ প্রফিট ইজ 3 lakh, normal rate of return is 12% and the amount of capital employed is 20 lakhs, then the value of goodwill under the capitalization method will be, অর্থাৎ এখানে মূল ধনায়ন মেথডের মাধ্যমে গুডউইলকে ক্যালকুলেট করতে হবে। এখানে এভারেজ প্রফিটের পরিমাণ দেওয়া হয়েছে লাখ টাকা, নরমাল রেট অফ রিটার্ন অর্থাৎ এনআরআর কত? 12%, ক্যাপিটাল এমপ্লয়েড কতখানি মূলধন বিনিয়োগ করা হয়েছে? 22 লাখ টাকা। একদম কোশ্চেন। তাই এই ২০ নম্বরের কোশ্চেনটিকে সলভ করার জন্য আমরা আরো একবার এই হোয়াইট বোর্ডে রিটার্ন করব। এবার এই ২০ নম্বরের কোশ্চেনটিকে সলভ করার জন্য কি করব? আমরা নরমাল প্রফিটকে বের করব। তাহলে নরমাল প্রফিটকে বের করার জন্য কি করব? ক্যাপিটাল ইনভেস্টেড ইন রেট। তাহলে ক্যাপিটাল ইনভেস্টেড কত হলো? আমরা যদি নরমাল প্রফিট যদি ক্যাপিটাল ইনভেস্টেড কত? আমরা আগে ফর্মুলাটা লিখি। ক্যাপিটাল ইনভেস্টেড রেট অফ রিটার্ন। তাহলে ক্যাপিটাল ইনভেস্টেড কত? মূলধন কতখানি বিনিয়োগ করা হয়েছে? কোশ্চেনের মধ্যেই বলেছে কত? 22 লাখ টাকা ইনটু পিরিয়ড কত? বলেছে 12%। তাই আমরা যদি 22 লাখ টাকা যদি 12% করি তাহলে তার অ্যান্সার কতখানি দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে এখানে 2,64,000 টাকা। ঠিক আছে? তাহলে হয়ে গেল 2,64,000 টাকা বেরিয়ে গেল নরমাল প্রফিট। এবার আমরা কি করব? এবার আমরা সুপার প্রফিটকে ক্যালকুলেট করব। ফর্মুলা কি? এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট, এটাও লিখি। সুপার প্রফিটকে ক্যালকুলেট করার পদ্ধতি এভারেজ প্রফিট
মাইনাস নরমাল প্রফিট। তাহলে এভারেজ প্রফিট কত আমরা বের করে ফেললাম। কতখানি বের করলাম? আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে, কি বলেছে? এভারেজ প্রফিট হলো 3 লাখ টাকা। আর নরমাল প্রফিট কত? যেটা আমরা কোশ্চেন থেকে পেলাম, এটা আমরা এক্ষুনি সলভ করলাম, 2,64,000 টাকা। তাহলে এভারেজ প্রফিট কত? লাখ, কি এখানে লাখ টাকা, ঠিক আছে। মাইনাস নরমাল প্রফিট কত আমরা এখান থেকে বের করলাম, 2,64,000 টাকা। এটাকে যদি আমরা এবার মাইনাস করে দিই, কত টাকা দাঁড়াবে? দাঁড়াবে 36,000 টাকা, ঠিক আছে। 1,000 টাকা আমরা এখান থেকে পেলাম, হয়ে গেল। আমরা সুপার প্রফিট বের করে ফেললাম। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। গুডউইলের ভ্যালুয়েশন করার জন্য আমরা প্রথমে বের করব, আমরা এখানে সুপার প্রফিট 100 ডিভাইডেড বাই রেট। কি হবে? সুপার প্রফিট 100 ডিভাইডেড বাই রেট অফ রিটার্নও আমরা বলতে পারি। তাহলে সুপার প্রফিট আমাদের কতখানি হবে? কোশ্চেনের মধ্যে কি বলেছে? আমরা কতখানি বের করেছি? 36,000। তাই এটা সুপার প্রফিট হয়ে গেল। তাই 36,000 আমরা এখানে যদি 100 করি আর ডিভাইডেড বাই আমরা কতখানি করব? রেটকে, রেট কি বলেছে? 12। তাই এখানে আমরা 12 চেক করে দিলাম। সেই হিসাবে যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে কত হচ্ছে? লাখ টাকা। লাখ টাকাও আমরা এখানে লিখে দিলাম, হয়ে গেল। আমাদের এখান থেকে কিছুটা অ্যান্সার বের হলো। এবার ফাইনাল একবার টাচ আপ দেব। এবার আমাদের ক্যাপিটালাইজড ভ্যালুর মাধ্যমে গুডউইলকে ক্যালকুলেট হবে। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালুকে ক্যালকুলেট করতে হলে কি করব? এভারেজ প্রফিট ইন 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। এটাও লিখি। ক্যাপিটাল ভ্যালুকে ক্যালকুলেট করার জন্য কি করব? এভারেজ প্রফিট করলাম, এভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল অফ রিটার্ন। এভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। তাহলে এভারেজ প্রফিট কত আমরা এক্ষুনি এখান থেকে বের করলাম, কত হলো? 3 লাখ টাকা। তাহলে 3 লাখ ইনটু 100 ডিভাইডেড বাই 12 লাখ, হয়ে গেল। 100 আর ডিভাইডেড বাই 12 নরমাল রেট অফ রিটার্ন। এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 25 লাখ টাকা, ঠিক আছে। 25 লাখ টাকা। এবার একবার ফাইনাল টাচ আপ দেব। কি বলেছে? এবার আমরা গুডউইলকে ক্যালকুলেশন করার জন্য এই যে ক্যাপিটালাইজ যে মেথড, এই মেথডের থেকে মানে এই মেথডের মাধ্যমে কত হলো আমরা বের করলাম, কত ক্যাপিটালাইজড ভ্যালু? এটা হলো 25 লাখ টাকা। আগে আমরা বের করেছিলাম কত? আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে যে ক্যাপিটাল এমপ্লয়েড হয়েছে কত? 22 লাখ টাকা। তাহলে আমরা কি করব? এখানে আমরা 25 লাখ আর মাইনাস করব 22 লাখ। কত হয়? হয় 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তাহলে এটা কি? এটাই হলো আমাদের কতখানি আমরা অর্জন করতে পেরেছি। তাহলে সেই হিসাবে যদি আমাদের কোশ্চেনের মধ্যে যদি অপশন, তাহলে কি দাঁড়াচ্ছে? অপশন নাম্বার সি, লাখ টাকা। ঠিক আছে? এইভাবে পুরো অ্যান্সারটাকে সলভ করতে হবে। অ্যাকাউন্টেন্সির এক্সামিনেশন আর বেশি দিন নেই, কারণ তোমাদের অলরেডি ল্যাঙ্গুয়েজের এক্সাম শুরু হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজের দুটো এক্সামের পরে ইকোনমিক্সের এক্সাম, তার পরের দিনই অ্যাকাউন্টেন্সি এক্সাম। তাই এই ভিডিওটিকে রেকর্ডেড মাধ্যমে করে আমি তোমাদের সাথে ইউটিউবে আপলোড করে দেব। ঠিক আছে? চলো 21 নম্বরের কোশ্চেনে কি বলা হয়েছে? এবার এখানে কলাম ম্যাচিং এর অপশন দিই। বলেছে যে সর্বোচ্চ সদস্য সর্বোচ্চ অংশীদারি সংখ্যা, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার বলতে কি বোঝায়? আর অংশীদারি চুক্তিপত্র অংশীদার কর্তৃক প্রদান করা ঋণের উপরে সুদের হার কত? অংশীদারি প্রতিষ্ঠানের বন্ধন কেমন? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হবে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এই অপশনের হিসাবে 50। ঠিক আছে? এখানে যদি 100 যদি থাকতো তাহলে সেটাকে আমরা এখানে কারেক্ট করতাম। অংশীদারি চুক্তিপত্র কি? অংশীদারি চুক্তিপত্র বাধ্যতামূলক নয়, অর্থাৎ অপশনাল বা ঐচ্ছিক। ঠিক আছে? আর কি রইল? এবার রইল বাকি অংশীদার কর্তৃক প্রদান করা ঋণের উপরে সুদের হার কত? অর্থাৎ ঋণের উপরে সুদের হার কত আমরা জানি 5%। আর অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন কতখানি বা এটা কিসের উপরে ভিত্তি করে? এটা আর্টিকেল অফ পার্টনারশিপ। ঠিক আছে? এটা আর্টিকেল অফ পার্টনারশিপের মধ্যে উল্লেখ করা আছে যে অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক। তো সেটা আর্টিকেল অফ পার্টনারশিপের মধ্যে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? চলো 22 নম্বরের কোশ্চেনে কি বলা হয়েছে দেখি।
এবার এখানে বলেছে যে লেনদেনগুলোকে ক্রম অনুসারে সাজাও, অর্থাৎ কোনটা 1 2 3 4 সেই হিসাবে সাজাতে হবে। তাহলে আমরা যদি দেখি ফার্স্টে কোনটা আসছে, ফার্স্টে আসছে লাভ ক্ষতির হিসাব। ঠিক আছে, লাভ ক্ষতির হিসাবের পরে কি আসছে, ফার্ম কর্তৃক অংশীদারদের কতখানি গ্যারেন্টি দেওয়া হলো এই হিসাব। 3 নম্বরে তাহলে কি আসবে, 3 নম্বরে আসবে অপশন নম্বর 2, অর্থাৎ অংশীদার কর্তৃক ফার্মকে কতখানি গ্যারেন্টি দেওয়া হলো সেটা। আর 4 নম্বর অপশন কোনটা হবে, লাস্ট, অর্থাৎ অংশীদার কর্তৃক কে কতখানি গ্যারেন্টি দেওয়া হলো। তো এই হিসাবে যদি কোশ্চেনের থাকে যে 1 2 3 4 করে সাজাও, তাহলে এই হিসাবে সাজাতে হবে তার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 23 নম্বরের কোশ্চেনে আরেকটা বিবৃতিমূলক কোশ্চেন দেওয়া হয়েছে। বলেছে অংশীদারি চুক্তিতে অবর্তমানে অংশীদাররা ঋণের উপরে সুদ পাওয়ার অধিকারী নয়। এটা কি, এটা হলো ফলস। কারণ যদি অংশীদারি চুক্তি অবর্তমানে ঋণের উপরে তারা সুদ পাবে, অংশীদারি চুক্তিপত্র সাইন করা হোক চাই না হোক, তারা কিন্তু ঋণের উপরে সুদ পাবেই, এটা বাধ্যতামূলক, তাদেরকে দিতে হবে। এবার কারণ হিসেবে বলেছে পবন একজন অংশীদার ফার্মকে সুদের হারের কোনো চুক্তি ছাড়াই 10,000 টাকা ঋণ দিয়েছে। পবন অংশীদারি আইন 32 এর ধারা 13 নম্বর ডি অনুযায়ী 6% হারে সুদ পাওয়ার অধিকারী। লিখবে, এটা কিন্তু ট্রু। কেন, কারণ বলেছে যে পবন একজন অংশীদারি ফার্মকে, পবন কি একজন অংশীদার, সে ফার্মকে সুদের হার কত দিয়েছে চুক্তি ছাড়াই, 10,000 টাকা। তাহলে এক্ষেত্রে কোন ধারাটি এখানে প্রযোজ্য হচ্ছে, যেখানে আমরা ঋণের ওপরে ঋণের ওপরে লোনের ওপরে যে ইন্টারেস্টের কথা বলছি সেটা কত, 6%। এটা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে, 13 ডিতে উল্লেখ রয়েছে, তাই এটা ট্রু। এবার সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট অপশন। কেন, এখানে লিখতে হবে এ সঠিক, সঠিক নয়, অর্থাৎ এ ভুল কিন্তু আর সঠিক। ঠিক আছে, চলো 24 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। 24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে নিচের কোনগুলো সত্যি বা মিথ্যা সেটাকে সিলেক্ট করো। বলেছে অংশীদারি চুক্তি বা মৌখিক হতে পারে, এটা ট্রু। অংশীদারি ফার্মে সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো কতখানি, 100 জন, এটাও ট্রু। যদি এখানে 50 থাকতো সেটাকেও আমরা ট্রু করতাম, কারণ এখানে কোশ্চেনের মধ্যে যা অপশন থাকবে সেটাকে দেখে নিতে হবে, 50 অথবা 100। অংশীদারি প্রতিষ্ঠানের জন্য কমপক্ষে 4 জন ব্যক্তির প্রয়োজন, ফলস। মিনিমাম 2 জনের প্রয়োজন। এদের মধ্যে একজন ব্যক্তি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, একজন নয়, প্রত্যেককেই ভারতের নাগরিক হতে হবে, তাই এটাও ফলস। ঠিক আছে, চলো 25 নম্বরের কোশ্চেনে আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে। বলেছে বলেছে যে এ বি ও সি, এ বি এন্ড সি আর পার্টনার ইন ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস রেশিও 6:4:1. A guarantee minimum profit of 1,000 to C. Net profit for the year ending 31st March 2025 was 1,32,000. A share in the profit of the firm would be. অর্থাৎ এখানে কি গ্যারেন্টির কথা এখানে বলছে যে এবিসি পার্টনারদের প্রফিট আর লসের শেয়ারিং রেশিও 4:1। এ গ্যারেন্টি দিয়ে বলেছে যে সি কে 16,000 টাকা মিনিমাম প্রফিটের অংশীদারি তাকে করতে হবে, মিনিমাম 16,000 টাকার প্রফিট তাকে দিতে হবে। তাহলে 31শে মার্চ 2025 তারিখে গিয়ে যদি নেট প্রফিটের পরিমাণ 1,32,000 টাকা হয়, তাহলে এ কত টাকা পাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু লাস্ট যে আমরা যে লাইভ সেশন করেছিলাম সেখানে এসেছিল। তো সেখানে একটা ছোট্ট ভুল হয়েছিল যে আমি কি করেছিলাম, যে গ্যারেন্টির যে রেশিও, তো সেটাকে সবার মধ্যে ভাগ করে দিয়ে তারপরে সেখান থেকে মাইনাস করে বের করেছিলাম। আমার যদ্দূর মনে পড়ছে অমিত অ্যান্ড সোনা বলে যে অঙ্কটি ছিল, তো সেখানে কি হতো, 15,000 মাইনাস 3,000 করলে কত হয়, 12,000 টাকা। তো সেই কোশ্চেনের মধ্যে আমি অলরেডি কমেন্ট সেকশনের মধ্যে কারেক্ট অ্যান্সারটিকে তুলে ধরেছি, কারণ সেটা আমার মিস্টেক ছিল, তাড়াহুড়া করতে গিয়ে আমি এখানে সেই অঙ্কের মধ্যে যে গ্যারেন্টি যে শব্দটা ছিল সেটাকে আমি ওভারলুক করে গেছিলাম। তো সেম অঙ্ক এখানে আছে আর সেম প্রসেস সেম প্রসিজার এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে 25 নম্বরের এই কোশ্চেনটিকে সমাধান করার জন্য আমরা আবার সেই হোয়াইট বোর্ডের দিকে চলে এসেছি। তাহলে কিভাবে করব, প্রথমে প্রত্যেকের শেয়ারিং রেশিও আমরা বের করব। প্রথমে এর বের করব, এর বের করার জন্য কি করব, কোশ্চেনের মধ্যে আমাদের বলে দিয়েছে এ। এবার টোটাল নেট প্রফিট রেশিও কত,
মানে নেট প্রফিট কত 1,32,000 টাকা কিন্তু এর ভাগের অংশ কত, এর ভাগের অংশ হচ্ছে 6 আর টোটাল কত দিয়ে আমরা ভাগ করব 11 দিয়ে। কেন? কারণ হচ্ছে 6 4 10 প্লাস 1 11 তাহলে 1,32,000 6 ডিভাইডেড বাই 11 করলে তাহলে এর অংশ কত দাঁড়ায়? এর অংশ দাঁড়ায় 72,000 টাকা। ঠিক আছে? তাহলে এর অংশ এখানে কত দাঁড়াবে? সেম একই রকম ভাবে 1,32,000 টাকা আর কি করব? করব কত এর এখানে ভাগীদারি কত 4 আর ডিভাইডেড বাই সেম 11 ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 48,000 টাকা। এর অংশ আমরা এখান থেকে বের করে ফেললাম। এবার এর অংশ, এর অংশ তাহলে কত হবে? সেম একই রকম ভাবে 1,32,000 ঠিক আছে? 1,32,000 ইনটু সি এর অংশ কত 1 আর ডিভাইডেড বাই কত 11 তাহলে এটাকে ভেঙে দিলে কত হয়? ভেঙে দিলে হয় সি এর যে ভাগ সেটা দাঁড়ায় 12,000 টাকা ঠিক আছে? সি এর ভাগ দাঁড়ায় কত 12,000 টাকা কিন্তু কোশ্চেনের মধ্যে কত বলেছে? কোশ্চেনের মধ্যে বলেছে যে সি কে মিনিমাম 16,000 টাকার প্রফিট দিতে হবে। তাহলে সি এর অ্যাকাউন্টে কত টাকা এখনো ডেফিসিট রয়েছে? 16,000 মাইনাস 12,000 কত টাকা দাঁড়াচ্ছে? 16,000 মাইনাস 12,000 মানে 4,000 টাকা ডেফিসিট এর অ্যাকাউন্টে আমরা ডেফিসিট পেয়েছি। ঠিক ঠিক আছে? তো এই ডেফিসিটটা এবার এর অ্যাকাউন্ট থেকে মাইনাস করতে হবে। তাহলে এর আমরা টোটাল ভ্যালু কত পেলাম? এর আমরা ভ্যালু পেলাম 72,000 টাকা। তাহলে এ থেকে আমরা এই ফিগারটিকে মাইনাস করব। 72,000 টাকা পেলাম মাইনাস করব কত? এই যে 4,000 টাকা যে শর্টফল হয়েছে ডেফিসিট হয়েছে তাহলে 72,000 থেকে 4,000 টাকাকে মাইনাস করে দিলে কত হয়? মাইনাস করে দিলে হয় 68,000 টাকা। এই 68,000ই হলো কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অপশনে বলেছে আমরা একবার অপশনে যাই উপরের দিকে স্ক্রল আপ করলে এই যে অপশন নাম্বার বি 68,000 টাকা। ঠিক আছে? এবার 26 নম্বরের কোশ্চেনে কি বলেছে? থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়া হয়েছে। একটি ব্যাংকিং প্রতিষ্ঠানের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? মানে অংশীদারদের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তাহলে 26 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হবে? আমরা জানি 10 জন সর্বোচ্চ সদস্য সংখ্যা। এবার 27 নম্বরে বলেছে অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে উত্তোলনের ওপরে সুদ হলো খরচ, একটি আয়, একটি সম্পত্তি এদের কোনোটিই নয়। তাহলে কি কি হবে? 27 নম্বরের কোশ্চেনের মধ্যে উত্তোলনের ওপরে যে সুদ সেটা কি? আয়। আমরা যদি পার্টনারদের আমরা যদি পার্টনারদের পার্সপেক্টিভ থেকে যদি ভাবি তাহলে পার্টনাররা যে উত্তোলনের ওপরে যে সুদ পাচ্ছে সেটা কি? সেটা তাদের কাছে সেটা আয়। ঠিক আছে? এবার 28 নম্বরের কোশ্চেনে বলেছে চলতি হিসাব খুলতে হয় যখন মূলধন হিসাব পরিবর্তনশীল হয়, স্থির হয়, স্থির ও পরিবর্তনশীল হয়, এর কোনোটিই নয়। তাহলে 28 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হবে? চলতি হিসাব মানে কারেন্ট অ্যাকাউন্ট কখন কখন খুলবো? কারেন্ট অ্যাকাউন্ট খুলবো যখন আমাদের ফিক্সড মেথডে ঠিক আছে? আমাদের ফিক্সড মেথডে যখন আমরা ক্যাপিটালের অ্যাকাউন্টিং করব, ক্যাপিটাল অ্যাকাউন্টকে মেইনটেইন করব, তখন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে? এবার 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে অংশীদারদের স্থির মূলধন হিসেবের এর স্থির মূলধন পদ্ধতিতে হলে সর্বদা ক্রেডিট হবে, সর্বদা ডেবিট হবে, সর্বদা ডেবিট অথবা ক্রেডিট উভয়ই হবে নাকি এদের কোনোটিই নয়। তো কারেক্ট অ্যান্সার কি হবে? 29 নম্বরের এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সর্বদা ক্রেডিট হবে। কারণ আমরা যদি স্থির মূলধন পদ্ধতিতে অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে বা ফিক্সড ক্যাপিটাল মেথডের মাধ্যমে আমরা কি করি? তো অ্যাকাউন্টকে আমরা মেইনটেইন করি। একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট আরেকটা হলো পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট। এবার ফিক্সড মেথডের মাধ্যমে কোনোদিনও কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে নেগেটিভ ব্যালেন্স হিসেবে দেখাতে পারবো না। তাই ফিক্সড ক্যাপিটাল মেথডে পার্টনার ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টের ভ্যালু বা ওভারঅল পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের ভ্যালু সবসময় ক্রেডিট হবে। ঠিক আছে? এবার আমরা পরবর্তী অঙ্কের দিকে এবার এগোবো। এবার আমাদের ইউনিট 2 অর্থাৎ কোম্পানি অ্যাকাউন্টস থেকে পরবর্তী কোশ্চেনগুলো কি দেওয়া হয়েছে সেগুলো এক এক করে কভার করব। এবার এখানে বলেছে যে একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো সাধারণশীল, চিরন্তন অস্তিত্ব,
সীমিত দায় নাকি এদের সবকটি? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে এদের সবকটি। অর্থাৎ আমরা যদি কোনো কোম্পানির যদি ফিচার্স বা বৈশিষ্ট্যকে যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে সেখানে আমরা দেখব যে কোম্পানির সাধারণ সিল রয়েছে, তার চিরন্তন অস্তিত্ব রয়েছে, তার সীমিত দায়ও রয়েছে। এবার ২ নম্বর কোশ্চেনে বলা হয়েছে এর কোনটি একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয়? সীমিত দায়, চুক্তিবদ্ধ সংস্থা, চিরস্থায়ী অস্তিত্ব নাকি পৃথক সত্তা? তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অসীম দায়। ঠিক আছে? এই অসীম দায় কোনো মূলধনী কোম্পানির কোনো বৈশিষ্ট্য নয়। ৩ নম্বর কোশ্চেনে বলা হয়েছে বর্তমানে ড্যাশ সালের কোম্পানি আইনটি বলবৎ হয়েছে। ড্যাশ সাল বলতে এখানে ২০১৩ সালের কথা বলা হয়েছে। ৪ নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন কোম্পানির শেয়ার হলো প্রকৃতপক্ষে মূলধনের একটি একক, মূলধনের অংশ, ঋণ মূলধনের দলিল নাকি এদের কোনোটিই নয়? তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে মূলধনের একটি একক। ৫ নম্বর কোশ্চেনে বলেছে যে শেয়ারের অর্থ বিলোপ সাধনের সময় প্রথমেই ফেরত দেওয়া হয় তা হলো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার নাকি এদের কোনোটিই নয়? তো ৫ নম্বরের এখানে কারেক্ট অ্যান্সার হবে অগ্রাধিকার যুক্ত শেয়ার বা প্রেফারেন্সের শেয়ার। ইকুইটি শেয়ারকে কি বলা হয়? সাধারণ শেয়ার, সুবিধাভোগী শেয়ার, বিলম্বিত শেয়ার নাকি ঋণপত্র? তো ইকুইটি শেয়ারকে আমরা সাধারণ শেয়ার বা অর্ডিনারি শেয়ারও বলতে পারি। এবার একটি বিবৃতিমূলক কোশ্চেন দেওয়া হয়েছে, এখান থেকে কোনটা ট্রু, কোনটা ফলস, কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট সেটা চুজ করতে হবে। বলেছে যে কোম্পানির অবসান ছাড়া ইকুইটি শেয়ার মূলধন ফেরত দেওয়া যায় না। যে শেয়ারে সর্বপ্রথম একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হয় তাকে ইকুইটি শেয়ার বলা হয়। তাহলে এখানে আমরা ৭ নম্বরের কারেক্ট অ্যান্সার হিসেবে কি লিখব? ৭ নম্বরের কারেক্ট অ্যান্সার হিসেবে এখানে লিখতে হবে অপশন নাম্বার সি। বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ঠিক নয় অর্থাৎ ভুল। অর্থাৎ কেন? কারণ কোম্পানির অবসান ছাড়াও ইকুইটি শেয়ার মূলধন আমরা ফেরত দেওয়া যায় না, এটা আমরা জানি। তাই এটা ট্রু। আর যে শেয়ারের সর্বপ্রথম একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হয় তাকে আমরা কি বলি? ইকুইটি শেয়ার। তাই এটা কি? এটা ঠিক নয়, এটা কি? এটা ফলস। তাই এখানে আমরা লিখছি যে বিবৃতি 1 সঠিক হলেও বিবৃতি 2 সঠিক নয় বা ভুল। এবার ৮ নম্বর কোশ্চেনে বলেছে জনসাধারণকে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানানোর জন্য সর্বজনীন কোম্পানিগুলো যে দলিল বিক্রি করে তাকে কি বলা হয়? স্মারকলিপি, পরিমেল, দেশাবলী নাকি সংবিধিবদ্ধ ঘোষণাপত্র নাকি বিবরণীপত্র? এখানে কি হবে? এখানে ৮ নম্বরের কারেক্ট অ্যান্সার হিসেবে লিখতে হবে বিবরণীপত্র অর্থাৎ প্রসপেক্টাস। প্রসপেক্টাসের মাধ্যমেই আমরা জনসাধারণকে শেয়ার ক্রয় করার জন্য আমন্ত্রণ জানাতে পারি এবং সেটাই হলো কোম্পানির একটি সর্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল দলিল বা এভিডেন্স। ৯ নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন সঠিক নয়? বলেছে যে স্বাধীন ভারতে প্রথম কোম্পানি আইন পাস করা হয় ১৯৫৬ সালে। এটা কি? এটা হলো ট্রু। কোনো সর্বজনীন সীমাবদ্ধ কোম্পানি বিলম্বিত শেয়ার বিলি করতে পারে না। এটা কি? এটাও হলো ট্রু। আর অনুমোদিত মূলধন নিয়ে কোনো কোম্পানি নিবন্ধিত হয়, এটাও ট্রু। তাহলে ফলস কোনটা? ফলস হলো নিবন্ধিত কোম্পানি গঠনের প্রথম স্তর অর্থাৎ নিবন্ধন কোম্পানির গঠনের প্রথম স্তর, এটা হবে ফলস। কারণ নিবন্ধন কোম্পানি গঠনের স্তর নয়। প্রথম স্তর হলো অথরাইজড ক্যাপিটালকে দিয়ে কোম্পানি গঠন করাই হলো কোম্পানির গঠনের প্রথম স্তর। ঠিক আছে? এইভাবে তোমাদের কারেক্ট অ্যান্সারগুলোকে করতে হবে। ১০ নম্বরে বলেছে কোনো কোম্পানি কর্তৃক চুক্তিবদ্ধ ঋণপত্র হলো কোনো কোম্পানি কর্তৃক চুক্তিবদ্ধ ঋণপত্র বলতে কি বোঝায়? কোম্পানিটির সম্পত্তি, কোম্পানিটির আয়, কোম্পানিটির দায় নাকি কোম্পানিটির ক্ষতি? এখানে কি লিখবো? এখানে লিখতে হবে এটি হলো কোম্পানিটির দায়। কেন দায়? কারণ কোনো কোম্পানির দ্বারা যে ঋণপত্র বিলি করা হয় সেটা কি? এটা হলো কোম্পানির দায়। কেন? কারণ আমরা জনসাধারণের থেকে লোন নিচ্ছি, তার বিনিময়ে তাদেরকে ডিবেঞ্চার ইস্যু করে দিচ্ছি। তাহলে কি? তাহলে একটা সময় গিয়ে সেই জনগণকে, পাবলিককে আমাদের তো সেই টাকাগুলো ফেরত দিতে হবে। তাহলে সেটা কি? সেটা হলো কোম্পানির কাছে একটি লায়াবিলিটি। তাই এটা হলো একটা দায়। ঠিক আছে? ১১ নম্বর কোশ্চেনে বলেছে
ঋণপত্রের ওপর সুদের হার নির্ণয় করা হয় কিভাবে? কোন হারের ওপরে? বাজার সুদ হারের ওপরে, আরবিআই এর সুপারিশের ওপরে, নাকি কোম্পানির উপার্জনের ওপরে? এখানে 11 নম্বরে কারেক্ট অ্যান্সার হবে কোন হারের ওপরে। কারণ ঋণপত্রের ওপরে যে সুদের হার দেওয়া হয় সেটা কি? এটা সবসময় স্থির থাকে, ফিক্সড থাকে। যখনই ডিবেঞ্চার ইস্যু করে দেওয়া হয় তখনই সেই সুদের হার নির্ধারণ করে দেওয়া হয়। তাই এক্ষেত্রে বাজার সুদের ওপরে কোনো প্রভাব এখানে পড়ে না। বাজারে রেট অফ ইন্টারেস্ট যতই ওঠানামা করুক না কেন, ইনফ্লেশন রেট যতটাই বাড়ুক না কেন, অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়ুক না কেন, কোম্পানির প্রফিট বা লস হোক না কেন, এক্ষেত্রে ডিবেঞ্চার আমরা যখনই ইস্যু করব, ইস্যু করার সময় সেখান থেকে সুদের হার রেট অফ ইন্টারেস্টকে একদম দেওয়া হয়। তাই এখানে কোন হারের উপরেই সেই সুদের হার নির্ধারণ করা হয়। ঠিক আছে? 12 নম্বরের কোশ্চেনে একটি অঙ্ক দেওয়া হয়েছে। বলেছে এক্স লিমিটেড পারচেজড প্লান্ট অ্যান্ড মেশিনারি ফর 2 lakh. The company paid 40,000 in cash and issued 50% debenture of 100 rupees at a premium of 25% for satisfying the purchase consideration. Number of debenture issued by the company. অর্থাৎ কতখানি ডিবেঞ্চার কোম্পানির দ্বারা ইস্যু করা হলো সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। আর বলা হয়েছে যে যে সম্পত্তি প্লান্ট অ্যান্ড মেশিনারি হিসেবে যে সম্পত্তি পারচেস করা হয়েছিল তার ভ্যালু ছিল 2 লাখ টাকা। কোম্পানি অলরেডি ক্যাশের মাধ্যমে 40,000 টাকা পেড করে দিয়েছে। তাহলে সম্পত্তির ভ্যালু কত দাঁড়ালো সেটাকে ক্যালকুলেট করতে হবে। আর 6% ডিবেঞ্চারের হিসেবে 100 রুপিস ডিবেঞ্চার ছিল, আর 25% এখানে এক্সট্রা হবে প্রিমিয়াম দেওয়া হয়েছে। তাহলে টোটাল ডিবেঞ্চারের ভ্যালু কত সেটা বের করতে হবে। তাহলে এটাকে বের করার জন্য আমরা আবার সেই হোয়াইট এর দিকেই আমরা এগোবো। আর এখানে আমরা করব, এখানে আমরা কোম্পানি অ্যাকাউন্টসের প্রথম অঙ্কটিকে আমরা দেখব। এখানে 12 নম্বরের অঙ্কটি আমরা এখন সলভ করব। কিভাবে করব? 12 নম্বরের অঙ্কটিকে সলভ করার জন্য প্রথমে পারচেজ ভ্যালুকে কনসিডার করতে হবে। পারচেজ ভ্যালু কত হলো সেটাকে বের করতে হবে। কোশ্চেনের মধ্যে কি বলেছে যে 2 লাখ টাকা প্রপার্টি ভ্যালু ছিল, মেশিনারি অ্যান্ড প্লান্টের ভ্যালু ছিল। সেখান থেকে আমরা অলরেডি 40,000 টাকা আমরা অলরেডি ক্যাশে পে করে দিয়েছি। তাহলে বাকি রইল কত? 1,60,000 টাকা। এটা কি? এটা সম্পত্তির ভ্যালু এখনো বাকি রইল। এর পরবর্তী স্টেজে আমরা কি করব? এবার আমরা বের করব যে কতখানি প্রিমিয়াম দিয়ে কতখানি টাকা হলো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কত ছিল? 100 টাকা পার ডিবেঞ্চারের ভ্যালু ছিল, আর 25% ছিল প্রিমিয়াম। তাহলে কত হলো? 125 টাকা, তাই না? 125 টাকা হলো। এবার আমরা কি করব? 160 এর সাথে 125 কে ভাগ করে দেব, তাহলে আমরা ডিবেঞ্চার বের করতে পারবো। তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার আমরা কিভাবে বের করব? নাম্বার অফ ডিবেঞ্চার বের করার জন্য 1,60,000 কে দিয়ে আমরা ভাগ করব কত? 1,25,000। তাহলে 1,60,000 সাথে 1,25,000 কে ভাগ করলে কত হয়? 1280 টাকা। তো এটাই হবে এখানকার কারেক্ট অ্যান্সার। তাই সেই হিসেবে আমরা যদি এই কোশ্চেনের অপশনের দিকে যদি যাই তাহলে কত হচ্ছে? অপশন নম্বর বি 1280 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 13 নম্বরের কোশ্চেনে আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে। বলা হয়েছে জেড লিমিটেড রিকোয়ার্ড অ্যাসেট অফ 50 লাখ and took over creditor of 5 lakh for AB enterprises. Z Limited issued 4% debenture of 100 rupees at a premium of 25% as purchase consideration. Number of debenture issued by Z Limited. অর্থাৎ এখানেও সেম আমাদের কতখানি ডিবেঞ্চার ইস্যু করতে হবে, অর্থাৎ নাম্বার অফ ডিবেঞ্চার কত হলো সেটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানেও সম্পত্তির ভ্যালু বলেছে 50 লাখ, বলেছে যে ক্রেডিটারকে কিছু টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে, 5 লাখ টাকা পেমেন্ট করেছে। তাহলে এখানেও একই রকম ভাবে অঙ্কের সমাধান আমাদের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখি। আমরা এবার হোয়াইট বোর্ডে চলে যাব। এবার সেই হোয়াইট বোর্ডের মাধ্যমে পরবর্তী অঙ্কটিকে আমরা সমাধান করব। কত নম্বর? 13 নম্বর। আমাদের প্রপার্টির ভ্যালু কত বলেছে? প্রপার্টির আমাদের এখানে ভ্যালু বলেছে 50 লাখ। তাই 50 লাখের থেকে আমরা অলরেডি কত পেমেন্ট করেছি? 5 লাখ টাকা। তাই এইটাকে আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দিলে কত হয়? আমাদের হয় কত হবে? 50 লাখ টাকা থেকে 5 লাখ টাকাকে বিয়োগ করে দিলে আমাদের দাঁড়ায় 45 লাখ টাকা। ঠিক আছে? 45 লাখ আমরা এখানে লিখলাম।
এবার আমাদের কি করতে হবে, এবার সেম একইভাবে আমাদের আগের অঙ্কের মতোই টোটাল ডিবেঞ্চারের পরিমাণকে নির্ধারণ করতে হবে উইথ প্রিমিয়াম। তাহলে কত বলেছে কোশ্চেনের মধ্যে, 100 টাকা পার ডিবেঞ্চারের ভ্যালু আর 25% প্রিমিয়াম, তাহলে কত হচ্ছে 125 টাকা। এবার আমরা সেম একই রকম ভাবে 45 লাখকে আমরা 45 লাখকে আমরা ভাগ করব কত দিয়ে, 125 দিয়ে। সেম আগের অঙ্কের মতোই একই রকম প্রসেস। তাহলে 45 লাখ ভাগ 125 করলে কত হয়, হয় 1000 টাকা। এটাই হলো কারেক্ট অ্যান্সার। তাহলে সেই হিসাবে আমরা যদি একবার সেই অপশনের দিকে যাই, তাহলে এখানে কত দেখাচ্ছে, এখানে আমাদের অপশনের মধ্যে দেখাচ্ছে অপশন নম্বর কি, 30,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা অ্যান্সারকে তোমাদের কারেক্ট করে বের করতে হবে। এবার 14 নম্বরের কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে দেখি। 14 নম্বরের কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে ডিবেঞ্চারের উপরে প্রদেয় সুদ বন্ধ বা ক্লোজ করার জন্য হিসাব খাতে ডেবিট করতে হয় কোনটাকে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্টকে, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্টকে, নাকি ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টকে, নাকি প্রফিট অ্যান্ড লসে। তাহলে কি করব, ডিবেঞ্চারের ওপরে যদি সুদ দিয়ে যদি হিসাব খাতাকে যদি বন্ধ করে তাকে যদি ডেবিট করতে হয়, তাহলে সেটা কি হবে, সেটা হবে এক ধরনের প্রফিট অ্যান্ড লস। সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে ডেবিট করে আমাদের সেই ইন্টারেস্টটাকে বের করতে হবে। ঠিক আছে, ডিবেঞ্চারের ওপরে যে ইন্টারেস্ট দেবো সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেই পাস হবে। ঠিক আছে, চলো 15 নম্বরের কোশ্চেনে কি বলেছে, বলেছে যে ঋণপত্র হলো ঋণকৃত মূলধন আর ঋণপত্রের ওপরে প্রদত্ত হলো মুনাফা থেকে ছাড়। এবার এখান থেকে কোনটা ট্রু কোনটা ফলস সেটা বের করতে হবে। দেখো দুটো অপশনই এখানে ট্রু। কেন, কারণ ঋণপত্র হলো ঋণকৃত মূলধন। ঠিক আছে, ঋণকৃত মূলধন কেন, কারণ আমরা লোন পাবলিক থেকে নিয়ে সেটাকে কি করছি, বিজনেসের কাজে লাগাচ্ছি, তাই সেটা কি ক্যাপিটাল। আর ঋণপত্রের ওপরে প্রদত্ত হলো মুনাফা থেকে ছাড়, এটাও কিন্তু ট্রু। এবার এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি, এই দেখো এ নম্বর অপশনে যেটা বলেছে সেটা কি, এ নম্বর অপশনে যেটা বলা হয়েছে সেটা কি, সেটা হলো এর ফিচার্স বৈশিষ্ট্য। ঠিক আছে, আর 2 নম্বর অপশনে যেটা বলেছে সেটা কি বলেছে, যে ঋণপত্রের ওপরে যে সুদ দেওয়া হচ্ছে সেটা কি মুনাফার ওপরে ছাড়। তাহলে কি একদিকে বলছে ফিচার্স, আরেকদিকে তার কারণের কথা উল্লেখ করছে, তাহলে কি দুটোর সাথে কনসেপচুয়াল ম্যাচ হচ্ছে, ম্যাচ হচ্ছে না, অথচ কিন্তু দুটোই সঠিক। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, এখানে 15 নম্বরের কোশ্চেনে আমাদের এ নম্বর অপশনকে কারেক্ট হিসাবে করতে হবে। করতে হবে যে অ্যাসারশন এবং রিজন উভয়ই সঠিক, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, 16 নম্বরের কোশ্চেনে আরেকটি ছোট্ট অঙ্ক দেওয়া হয়েছে, বলেছে একটি কোম্পানি 1000 আর 12% ডিবেঞ্চার 100 টাকা দরে 10% প্রিমিয়ামে যদি বিলি করে, তাহলে এখানে 12% এর অর্থ, অর্থাৎ কি বলেছে, একটি কোম্পানি 1000 টাকার ডিবেঞ্চার ইস্যু করেছে, 12% ডিবেঞ্চারের হিসেবে 1000 টাকা যদি পার ডিবেঞ্চারের ভ্যালু হয়, আর সেখানে যদি 10% প্রিমিয়াম যদি দেওয়া হয়, তাহলে এই 12% এর অর্থ কি, এই 12% বলতে কি বোঝায়, এই 12% হলো সুদের হার। ঠিক আছে, 17 নম্বরের কোশ্চেনে বলেছে অধিহারে ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে প্রিমিয়াম কি। অধিহার বলতে প্রিমিয়ামের মাধ্যমে যদি ডিবেঞ্চার ইস্যু করা হয়, তাহলে সেটা কি সম্পত্তি, আয়, খরচ, নাকি দায়। তো এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে একটি দায়। কেন, এর পিছনে একটা লজিক রয়েছে। লজিকটা হলো প্রিমিয়াম থেকে কোম্পানি যে টাকা পায় সেটা কি এক ধরনের রেভিনিউ ইনকাম, এক ধরনের কি রেভিনিউ ইনকাম। ঠিক আছে, যা ব্যবসার দৈনন্দিন লাভের অংশ নয়। অর্থাৎ এই প্রিমিয়াম থেকে আমরা যে রেভিনিউ ইনকামটা পাচ্ছি, বিজনেসের ক্ষেত্রে জেনারেট হচ্ছে, এটা কিন্তু বিজনেসের ডেইলি বেসিসে আর্নিং করা প্রফিট নয়। তাহলে এটা কি, তাই এটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস খাতে রাখা হয়। এটা কি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখাই এই প্রিমিয়ামটাকে, তাই এটা কি ব্যালেন্স শিটে লাইবিলিটিস এর পোর্শনে দেখানো হয়। ব্যালেন্স শিটে লাইবিলিটিস পোর্শনে আমরা দেখাই, যেটা আমাদেরকে
আগামী দিনে কোম্পানিকে পে করতে হবে, অর্থাৎ কোম্পানি লাইবেল টু পে সাম অ্যামাউন্ট। ঠিক আছে, তাই এটা কি, এটা হলো এক ধরনের দায়, লাইবিলিটি। 18 নম্বরের কোশ্চেনে বলেছে কোনটি ঠিক, অর্থাৎ ঋণপত্র নগদে বিলি করা যায়, ঋণপত্র নগদ ব্যতি রেখে অন্য প্রতিদানের বিনিময়ে বিলি করা যায়, এ ও বি কোনোটিই নয়, এ ও বি উভয়ই। তাহলে এখানে 18 নম্বরের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 18 নম্বরে এখানে কারেক্ট অ্যান্সার হবে এ ও বি উভয়ই। অর্থাৎ নগদের মাধ্যমেও, ক্যাশেও ডিবেঞ্চার ইস্যু করা যায়, আবার ক্যাশ ছাড়াও অন্যান্য যে অ্যাডজাস্টমেন্ট বা আমরা যে অন্যান্যভাবে আমরা যে ডিবেঞ্চার যে ইস্যু করছি সেটাও করা যায়। তো এই দুটো পদ্ধতিতে ইস্যু করা যেতে পারে। পরবর্তী কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে সেটা দেখব। 19 নম্বরের কোশ্চেনে এবার আরেকটি বিবৃতিমূলক অ্যাসারশনমূলক কোশ্চেন দেওয়া হয়েছে। বলেছে যে ঋণপত্রের হিসাব খাতটি হলো ব্যক্তিক হিসাব, ঋণপত্রের ওপরে সুদের হার পরিবর্তনশীল। তাহলে 19 নম্বরের এই কোশ্চেনে আমরা কারেক্ট অ্যান্সার কি লিখব? প্রথমে ঋণপত্রের হিসাব খাতটি হলো কি, ব্যক্তিক হিসাব, অর্থাৎ আমরা কার থেকে লোন নিচ্ছি, পাবলিকের থেকে লোন নিচ্ছি, তাহলে পাবলিককে একজন ইন্ডিভিজুয়াল পার্সন কোম্পানির কাছে, তাই এটা কি ব্যক্তিক হিসাব, তাই এটা কি ট্রু। আর কি বলেছে, ঋণের ওপরে সুদের হার পরিবর্তনশীল, অর্থাৎ ডিবেঞ্চারের ওপরে যে ইন্টারেস্ট আমরা ডিসাইডেড করি, কোম্পানি ডিসাইডেড করে, সেটা কি পরিবর্তনশীল? না, সেটা ফিক্সড, তাই এখানে এটা হবে ফলস। তাহলে আমরা এখানে চুজ করব অপশন নাম্বার সি, বিবৃতি 1 সত্য কিন্তু 2 সত্য নয় বা সঠিক নয় বা মিথ্যা। এবার 20 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে, একটি অঙ্ক দেওয়া হয়েছে, বলেছে যে 10,000 ডিবেঞ্চার অফ 100 রুপিস আর ইস্যু এট দ্য ডিসকাউন্ট অফ 5% and redeemable at premium of 10% after 5 years. The amount will be taken off per year is, অর্থাৎ 10,000 টাকার ডিবেঞ্চার ইস্যু করেছে, 100 রুপিস ইচ, 5% ডিসকাউন্ট দিয়েছে, আর 10% প্রিমিয়াম রিডিমেবল পরিশোধ করতে হবে কবে? 5 বছর পরে। তাহলে কতখানি রাইট অফ হলো, অর্থাৎ কতখানি এখানে লস হলো, তো সেই লসের অঙ্কটিকেই এখানে সমাধান করতে হবে। সমাধান করার জন্য আমরা সেই হোয়াইট বোর্ডেই আবার রিটার্ন যাব। ঠিক আছে, এবার সেই হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা এই 20 নম্বরের অঙ্কটিকে সমাধান করব। তাহলে আমরা প্রথমে কি বের করব? প্রথমে আমাদের বের করতে হবে যে ফেস ভ্যালু কতখানি। তাহলে ফেস ভ্যালু কি কতখানি হয়েছে সেটা আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে। কি বলেছে? 10,000 টাকা ডিবেঞ্চার ইন্টু 100 রুপিস ইচ। তাহলে 10,000 ডিবেঞ্চার 100 করলে আমাদের কতখানি এখানে দাঁড়ায়? আমরা এখানে যদি লিখি 10,000 হয়ে গেল, আর 2 শূন্য কত হলো? 10 লাখ। 10 লাখ টোটাল ডিবেঞ্চারের ভ্যালু দাঁড়ালো। এবার বলেছে যে 5% ডিসকাউন্ট এখানটায় দেওয়া হয়েছে। তাহলে ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে আমরা এখানে কি করব? এখানে আমাদের 10 লাখের ওপরে 5% এখানটায় ডিসকাউন্ট আমাদের করতে হবে। তাহলে মাইনাস যদি আমরা 5% করি তাহলে কত হয়? 9,50,000, তাই তো? 9,50,000। এবার আমরা এখান থেকে কি করব? এবার আমরা বের করব যে আমাদের কতখানি রিডেমশন করতে হবে 10% প্রিমিয়ামের হিসেবে। তাহলে প্রিমিয়াম কত ছিল? প্রিমিয়াম ছিল 10%। তাহলে আমরা যদি ধরে নিই 100 প্লাস 10 তাহলে কত হচ্ছে? 110, তাই তো? 110 হলো। তাহলে রিডেমশন অন প্রিমিয়াম হলে কত হবে? রিডেমশন অন প্রিমিয়াম হলে আমাদের এখানে কি বের করতে হবে? আমাদের এখানে বের করতে হবে 10,000 ইন্টু 110। 10,000, হ্যাঁ 10,000 পার ডিবেঞ্চারের ভ্যালু ছিল, তাই 10,000 ইন্টু আমরা করব 110কে। তাহলে 10,000 ইন্টু 110 করলে কত হয়? 11 লাখ। ঠিক আছে, 11 লাখ বেরিয়ে গেল। এবার আমাদের কোশ্চেনে এবার বলেছে যে রাইট অফ কতখানি হবে, অর্থাৎ আগে আমাদের বের করতে হবে লস কতখানি হলো। তাহলে আমরা 5 বছর পরে পরিশোধ করব কত? 11 লাখ টাকা অ্যাকচুয়ালি, মাইনাস আমাদের এখান থেকে ডিসকাউন্ট আমরা কত দিয়েছি? 9.5 লাখ, 9.5 লাখ। তাহলে এই দুটোকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে মাইনাস করলে এখানে আমরা কত পাবো? মাইনাস করলে পাবো 1.5 লাখ টাকা, 1.5 লাখ। এবার আমাদের বের করতে হবে যে রাইট অফ কতখানি করতে হবে। তাহলে রাইট অফ এর জন্য আমাদের কি বলেছে?
কোশ্চেনের মধ্যে আমাদের বলা আছে যে 5 ইয়ার আফটার, ঠিক আছে, তাহলে পার ইয়ারে কত হবে রাইট অফ, তাহলে আমরা রাইট অফ যদি পার ইয়ারে করি, পার ইয়ারে যদি আমরা রাইট অফ করি তাহলে কত দাঁড়াচ্ছে 1.5 লাখ ডিভাইডেড বাই 5 কত হচ্ছে 3 পাঁচা 15, অর্থাৎ কত হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে। এই 30,000 টাকাই আমাদের কারেক্ট অ্যান্সার হিসেবে চুজ করতে হবে। তাহলে সেই হিসেবে আমাদের কোশ্চেনের মধ্যে যে অপশন দেওয়া হয়েছে এটাও তাহলে দেখি। এখানে বলেছে যে অপশন নাম্বার সি 30,000 টাকা এটাই কারেক্ট অ্যান্সার হবে। এবার 21 নম্বরে কলাম ম্যাচিং এর কোশ্চেন দেওয়া হয়েছে। বলা হয়েছে সঞ্চিতি মূলধন রিজার্ভ ক্যাপিটাল, মূলধন সঞ্চিতি অর্থাৎ ক্যাপিটাল রিজার্ভ, আর বলেছে গুপ্ত সঞ্চিতি বা সিক্রেট রিজার্ভ বলতে কি বোঝায় সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করব? প্রথমে সঞ্চিত মূলধন কি? অতলবী মূলধন থেকে সৃষ্টি করা হয়। সঞ্চিত মূলধন কি? অতলবী মূলধন থেকে, অর্থাৎ যেটা আমরা কল করিনি, আনকল্ড যে ক্যাপিটাল সেখান থেকে আমরা যে রিজার্ভ হয় সেটাকে আমরা সঞ্চয় করে দিই। এবার মূলধন সঞ্চিতি বা ক্যাপিটাল রিজার্ভ কি? ক্যাপিটাল রিজার্ভ হলো মূলধন থেকে সৃষ্টি করা হয়, অর্থাৎ মূলধন থেকে যে লাভ হয় সেটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভ বলে ধরে নিই। আর সিক্রেট রিজার্ভ কি? সিক্রেট রিজার্ভ আসে রেভিনিউ থেকে যে লাভ হয়, অর্থাৎ রেভিনিউ থেকে যে প্রফিট হয়, ইনকাম থেকে সেল থেকে যে প্রফিট হয় সেখান থেকে আমরা অতিরিক্ত যে লাভটাকে আমরা জমা করে দিই, সেভ করে দিই কোম্পানির অ্যাকাউন্টে, কোম্পানির খাতায়, তো সেটাকে বলা হচ্ছে সিক্রেট রেভিনিউ, ঠিক আছে। তাহলে সেই হিসাব করলে বি নম্বরের অপশন হবে কারেক্ট অ্যান্সার। এবার 22 নম্বরে কি বলেছে? কোন বিবরণীগুলো সত্যি ট্রু সেটাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। বলেছে যে কোম্পানি হলো একটি কৃত্রিম ব্যক্তি যা আইন দ্বারা সৃষ্ট, এটা কি? এটা হলো ট্রু। একজন ব্যক্তির কোম্পানি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, একজন ব্যক্তির কোম্পানি, অর্থাৎ যদি আমরা 1% কোম্পানির কথা যদি বলি, অর্থাৎ সোল প্রপার্টারশিপ কোম্পানির কথা যদি বলা হয় তাহলে সেটা কি? সেটা এক ধরনের প্রাইভেট কোম্পানি, তাই এটাও ট্রু। এবার বলেছে কোনো কোম্পানির শেয়ার সহজে হস্তান্তরযোগ্য নয়, কোনো কোম্পানির শেয়ার সহজে হস্তান্তরযোগ্য নয়। কোনো কোম্পানি বলতে এখানে যে কোনো কোম্পানির কথা বলেছে, এখানে যে কোনো কোম্পানির কথা বলেছে, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? একমাত্র যদি কোনো পাবলিক কোম্পানি হয়, যদি কোনো পাবলিক কোম্পানি হয় তাহলে তার যে শেয়ার রয়েছে সেটা কি ট্রান্সফারেবল, আমরা ট্রান্সফার করতে পারবো। পাবলিক যে কোম্পানি রয়েছে, যে পাবলিক কোম্পানি রয়েছে, তো সেই পাবলিক কোম্পানির শেয়ার আমরা সহজে ট্রান্সফার করতে পারবো না, ঠিক আছে। তাই সেই দিক থেকে বিচার করলে আমাদের এখানে কি হবে? এই যে হস্তান্তরযোগ্য নয় বলেছে এটা হবে ফলস, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে কি আছে দেখি। 23 নম্বরের কোশ্চেনে এবার বলা হয়েছে ইকুইটি শেয়ার ধারকদের ভোটদানের অধিকার আছে এবং ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে, আর ইকুইটি শেয়ারের লভ্যাংশের হার পরিবর্তিত হয়। তাহলে এটা কি হবে? প্রথম অপশন হবে ট্রু। কেন? কারণ বলেছে ইকুইটি শেয়ারের ধারকদের অর্থাৎ শেয়ার হোল্ডারদের ভোটদানের অধিকার আছে এবং তারা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে, কারণ তারা কি অ্যাকচুয়াল ওনার, ঠিক আছে, তারা অ্যাকচুয়াল ওনার বলে তাদের এই ধরনের অধিকার রয়েছে। আর বলেছে যে ইকুইটি শেয়ারের লভ্যাংশের হার পরিবর্তিত হয়, এটাও ট্রু, কারণ ইকুইটি শেয়ার হোল্ডারদের আমরা যে ডিভিডেন্ড দিই তো সেটা কি সময় অন্তর অন্তর তার যে রেট অফ ইন্টারেস্ট সেটা পরিবর্তিত হতে থাকে। কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে আমাদের কি করতে হবে? এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে আমাদের চুজ করতে হবে অপশন নাম্বার বি কে। কেন? কারণ এখানে লিখতে হবে যে অ্যাসারশন এবং রিজন দুটোই সত্য, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। কারণ এখানে কি বলেছে? শেয়ার হোল্ডারদের অধিকার কি কি রয়েছে সেই কথাগুলো বলেছে, তাদের কি কি রাইট রয়েছে সেই কথাটি বলেছে, কিন্তু আবার কারণের মধ্যে বলেছে কি যে ইকুইটি শেয়ারের যে ডিভিডেন্ড, তো ডিভিডেন্ডের হার সময় সময় পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ এখানে রাইটের কথা বললো, এখানে ইকুইটি শেয়ারের
পরিমাণের কথা, রেট অফ ইন্টারেস্টের কথা এখানে উল্লেখ। তাহলে কি দুটোর মধ্যে কি কোনো সামঞ্জস্য রয়েছে? কোনো সামঞ্জস্য নেই। তাই লিখতে হবে যে রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে? ২৪ নম্বর কোশ্চেনে কি বলেছে? আরেকটি এখানে কলাম ম্যাচিং এর কোশ্চেন দেওয়া হয়েছে। বলেছে যে ডিবেঞ্চার পরিশোধের অধিমূল্য বলতে কি বোঝায়? সিকিউরিটি প্রিমিয়াম বলতে কি বোঝায়? ডিবেঞ্চার ইস্যু করার সময় যে লোকসান হয় সেটা কি? আর সুনাম কি? তাহলে কিভাবে করব এর অ্যান্সার? প্রথমে ডিবেঞ্চার পরিশোধের সময় যে অধিমূল্য হয় অর্থাৎ প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার যেটা হয় সেটা কি? এটা হলো এক ধরনের ব্যক্তি সম্পর্কিত হিসাব, পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না? কারণ আমরা ডিবেঞ্চার কাকে দিই? আমরা জনগণকে সেই ডিবেঞ্চার ইস্যু করে দিই। কারণ পাবলিকের কাছ থেকে আমরা লোন নিয়েছি। তাহলে পাবলিককে একজন ইন্ডিভিজুয়াল পারসন, একজন পার্সোনাল অ্যাকাউন্ট হবে সেখানে। এবার সিকিউরিটি প্রিমিয়াম কি হবে? সিকিউরিটি প্রিমিয়াম হবে রিজার্ভ অ্যাকাউন্ট, সঞ্চিত অ্যাকাউন্ট। আর ডিবেঞ্চার ইস্যু করার জন্য যে লোকসান হয় সেটা আমরা কোথায় দেখাই? সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাই। তাই সেটা কি হবে? নামিক অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আর সুনাম কি? সুনাম হলো একটি রিয়াল অ্যাকাউন্ট। কেন? কারণ সুনাম হলো আমরা জানি ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট, তাই তো? তাই সেই হিসাবে বিচার করলে সুনামটা কি হবে? সুনাম হলো রিয়েল অ্যাকাউন্ট। কারণ এটা কি? সম্পত্তি। সম্পত্তিকে আমরা কিভাবে তাকে আমরা মেজার করি? অ্যাজ পার গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট হিসাবে সেটা হলো রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে? চলো ২৫ নম্বর কোশ্চেনে কি বলেছে? ২৫ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ডিবেঞ্চার ইস্যু প্রিমিয়াম হলো কোম্পানির মূলধনী লাভ আর ডিবেঞ্চার ইস্যুর ডিসকাউন্ট হলো কোম্পানির মূলধনী ক্ষতি। তাহলে এটাকে আমরা কিভাবে দেখাবো? দেখো দুটো অ্যান্সারই বা দুটো বিবৃতি এখানে ট্রু। কেন? কারণ ডিবেঞ্চার ইস্যুর সময় যে প্রিমিয়াম দেওয়া হয় সেটা কি মূলধনী লাভ, ক্যাপিটাল রিসিপ্ট। আর ডিবেঞ্চার ইস্যুর করার সময় যে ডিসকাউন্ট আমরা দিই সেটা কি? সেটা হলো আমাদের মূলধনী ক্ষতি। ঠিক আছে? তাই এই দুটোকে আমরা যদি ব্যাখ্যায়িত করতে চাই অপশন হিসেবে তাহলে আমাদের অপশন নাম্বার বি কে চুজ করতে হবে। এখানে লিখতে হবে যে এ ও বি দুটোই সত্য, কিন্তু আর অর্থাৎ রিজন এর সঠিক ব্যাখ্যা নয়। কেন নয়? এখানটায় একটা ট্রিক্স। প্রথমে কি বলেছে? বলেছে যে ডিবেঞ্চার ইস্যুর সময় প্রিমিয়ামের কথা বলেছে। আবার ডিবেঞ্চার ইস্যুর সময় ডিসকাউন্টের কথাও এখানে বলেছে। তাই কি দুটো ব্যাখ্যার মধ্যে কি কোনো সামঞ্জস্য রইল? এক জায়গায় প্রিমিয়ামের কথা বলছে, আরেক জায়গায় ডিসকাউন্টের কথা বলছে। তাহলে কি দুটো ব্যাখ্যার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, তালমেল নেই। তাই লিখতে হবে যে দুটো ব্যাখ্যা সত্য হলেও রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে? পরবর্তীতে একটি শূন্যস্থান পূরণের কোশ্চেন দেওয়া হয়েছে। বলা হয়েছে ডিবেঞ্চার কোম্পানি ব্যালেন্স শিটের ড্যাশ শিরোনামের দেখানো হয়। ড্যাশ শিরোনাম বলতে এখানে কি বোঝানো হয়েছে? ড্যাশ শিরোনাম বলতে এখানে নন কারেন্ট লাইবিলিটির কথা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? অচলতি দায়ের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ ডিবেঞ্চার কোম্পানির ব্যালেন্স শিটের কোন গ্রুপের মধ্যে দেখানো হয়? সেটা নন কারেন্ট লাইবিলিটি যে গ্রুপ দেখানো হয়। ২৭ নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনগুলো সত্য আর কোনগুলো মিথ্যা সেটাকে আইডেন্টিফাই করো। ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানির পাওনাদার। ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানির পাওনাদার। এটা কারেক্ট, এটা ট্রু। কেন? কারণ আমরা পাবলিকের থেকে লোন নিচ্ছি। তাহলে লোন যদি নিয়ে থাকি সেই লোনটি একটা সময় গিয়ে পরিশোধ করতে হবে। অর্থাৎ কোম্পানি হ্যাজ টু বি লাইবেল টু পে পাবলিক, তাই না? তাই এখানে সেটা কি লাইবিলিটিস দায়বদ্ধতা ক্রিয়েট হচ্ছে। ডিবেঞ্চার হোল্ডাররা স্থির হারে লভ্যাংশ পাওয়ার অধিকারী। এটা কি? এটা হলো ফলস। কারণ ডিবেঞ্চার হোল্ডারদের আমরা স্থির হারে লভ্যাংশের অধিকার আমরা দিই না। তারা লাভের অংশ পায় না। তাদের থেকে যতখানি আমরা লোন নিলাম সেই লোনের টাকাটাই ইন্টারেস্ট সহ তাদেরকে আমরা রিটার্ন করে দিই। তাই এখানে লভ্যাংশ বা ডিভিডেন্ডের কোনো গল্প এখানে হবে না। যেটা কি আমাদের শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে দিতাম, তো সেই ডিভিডেন্ড কিন্তু আমরা এখানে দেব না। ঠিক আছে? তাই এটা ফলস। ডিবেঞ্চার হোল্ডারদের কোনো ভোট দানের অধিকার নেই। এটা কি? এটাও হলো ট্রু। কারণ একমাত্র শেয়ার হোল্ডাররাই ভোট দানের অধিকার পায়। ডিবেঞ্চার হোল্ডারদের কোনো ভোট দানের অধিকার নেই। ডিবেঞ্চার আনুষঙ্গিক জামিন হিসেবে ইস্যু করা যায় না। জামিন বলতে এখানে ডিবেঞ্চার ক্যান নট বি অ্যাজ এ কোলাটেরাল সিকিউরিটির কথা বলেছে। তাই এটা কি? এটাও হলো ফলস।
তো এইভাবে কারেক্ট অ্যান্সার গুলো তোমাদের চুজ করতে হবে। 28 নম্বর কোশ্চেনে আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে। কি বলেছে? বলেছে যে সাবিত্রী লিমিটেড ইস্যুড 50,000 8% debenture of 100 rupees each at a certain rate of premium and be redeemed at 10% premium. At the time of right of loss on issue of debenture, statement of profit and loss was debited 2 lakh rupees. At what rate of premium these debentures are issued? অর্থাৎ এখানে কতখানি প্রিমিয়ামের ওপরে রেট দেওয়া হবে, রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের এখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে কোশ্চেনে কি বলেছে? 50,000 টাকার ডিবেঞ্চার ইস্যু হয়েছে, 100 রুপি ইচ, 10% প্রিমিয়াম। রাইট অফ করার সময় যে লস ছিল সেই লসটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করে দেখানো হয়েছে কত টাকা? 2 লাখ টাকা। তাহলে প্রিমিয়ামের পার্সেন্টেজ কত ডিবেঞ্চার ইস্যু করার সময় সেটা আমাদের অঙ্কের সমাধানের মাধ্যমে বের করতে হবে। এটাকেও বের করার জন্য আমরা 28 নম্বরের কোশ্চেনটি আবার হোয়াইট বোর্ডে কিভাবে বের করব সেটা এবার বুঝব আমরা। তো প্রথমে আমরা বের করব যে ফেস ভ্যালু কি আছে। তাহলে ফেস ভ্যালুকে বের করার জন্য আমরা কি করব? আমাদের কোশ্চেনের মধ্যেই বলেছে ফেস ভ্যালু কতখানি। এখানে বলেছে যে সাবিত্রী লিমিটেড ইস্যু করেছে কত? 50,000-এর শেয়ার আর ইন্টু কত করব? ইন্টু করব 100 রুপি ইচ। তাহলে 50,000 ইন্টু 100 করলে কত হয়? 50 লাখ টাকা হয়। আমরা ডিবেঞ্চারের আমরা যে ফেস ভ্যালু সেটাকে পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে যে প্রিমিয়াম দিয়েছে কত? 10% হিসেবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রিমিয়াম আমরা পেয়েছি 100 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 110। তাহলে সেই হিসাবে প্রিমিয়ামের যদি আমরা ভ্যালু করি তাহলে কি দাঁড়াবে? তাহলে এখানে দাঁড়াবে 50,000 ইন্টু 110 করলে কত হয়? এখানটায় আমাদের দাঁড়ায় কত টাকা? 55 লাখ টাকা, 5 lakhs। ঠিক আছে, এবার পরের স্টেজ কি হবে? এবার বলেছে যে লস হয়েছে কত টাকা? লস হয়েছে আমাদের 2 লাখ টাকা। কোশ্চেনের মধ্যে বলেছে যে লস হয়েছে 2 লাখ টাকা। ঠিক আছে, এবার লস যদি 2 লাখ টাকা হয় তাহলে এটা আমরা কিভাবে রাইট অফ করব? তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের যে প্রিমিয়াম ভ্যালু যে আমরা বের করলাম সেই প্রিমিয়াম ভ্যালু থেকে এই 2 লাখ টাকাকে আমরা মাইনাস করব। তাহলে প্রিমিয়াম ভ্যালু কত করলাম? 55 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এই 55 লাখ টাকা থেকে আমরা 2 লাখ টাকা যে লস হয়েছে সেটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দিলে কত হবে? হবে 53 লাখ টাকা। কত হচ্ছে? 53 লাখ টাকা। এবার ফাইনাল কতখানি পার্সেন্টেজ হলো প্রিমিয়ামের ডিবেঞ্চারের ওপরে? কিভাবে করব? আমাদের তাহলে প্রিমিয়াম কত দাঁড়ালো? এখান থেকে আমরা যদি বের করি তাহলে কি হলো? এই যে এখানে কি দাঁড়ালো? এখানে 50 লাখ টাকা হলো আমাদের কি ফেস ভ্যালু, অ্যাকচুয়াল কি এটা ডিবেঞ্চার, তাই তো? অ্যাকচুয়াল আমাদের ডিবেঞ্চার। আর 3 লাখ টাকা এখানে কি দাঁড়ালো? 3 লাখ টাকা দাঁড়ালো এটা প্রিমিয়াম ভ্যালু। ঠিক আছে, আমরা যদি এটাকে যদি ভেঙে দিই তাহলে সেই হিসাবে 3 লাখ টাকা দাঁড়ালো প্রিমিয়াম ভ্যালু। এবার এটাকে আমরা ভ্যালুড কিভাবে করব? পার্সেন্টেজে কিভাবে মানে কনভার্ট করব? পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? প্রিমিয়ামের আমাদের এখানে বের করতে হবে, অর্থাৎ 3 লাখ আর কি করব? ডিভাইডেড করব। কাকে ডিভাইড করব? ফেস ভ্যালুর সাথে। ফেস ভ্যালু কত? 50 লাখ টাকা। ঠিক আছে, 50 লাখ টাকা ইন্টু করব এর সাথে, করব 100 এর সাথে। তাহলে 3 লাখ ডিভাইডেড বাই 50 লাখ ইন্টু 100 করলে কত হয়? পার্সেন্ট দাঁড়ায়। তোমরা ক্যালকুলেট করে দেখো, পার্সেন্ট দাঁড়ায়। তাহলে সেই হিসাবে যদি 6% যদি দাঁড়ায় তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে অপশনটি কোথায় দেওয়া হয়েছে? 3 নম্বরে দেওয়া হয়েছে। এটাই হবে কারেক্ট অ্যান্সার। এবার এখানে আরেকটি এখানে লজিক বেস কোশ্চেন দেওয়া হয়েছে 19 নম্বর কোশ্চেনে। বলেছে যদি 2 লাখ টাকার ইট সম্পত্তির প্রতিদানে ভেন্ডার 1,90,000 টাকা প্রদান করে তাহলে ব্যালেন্স 10,000 টাকা ক্রেডিট হবে কোথায়? কোথায় আমরা সেটাকে ক্রেডিট করব? নাম হিসাবে, মূলধন সঞ্চিতি হিসাবে, সঞ্চিত তহবিলে, নাকি লাভ ও ক্ষতির বিবরণীতে? তাহলে এই অ্যান্সারটির সমাধান কি হবে 29 নম্বরের? 29 নম্বরের এই কোশ্চেনের সমাধান হবে আমরা এটাকে মূলধন
হিসাবে দেখাবো। কেন দেখাবো? আমাদের টোটাল সম্পত্তি কত ছিল? 2 লাখ টাকা। কিন্তু আমরা ভেন্ডারকে অর্থাৎ ক্রেডিটরকে পেমেন্ট করেছি কত? 1,90,000 টাকা। তাহলে 10,000 টাকা আমরা ডেবিট করব কোথায়? মূলধন সঞ্চয় অ্যাকাউন্টে, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে আমরা এটাকে ডেবিট করে দেখাবো। ঠিক আছে? 30 নম্বরের কোশ্চেনে কি বলেছে? 30 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে ন্যূনতম চাঁদা আদায়যোগ্য অর্থাৎ মিনিমাম সাবস্ক্রিপশন যদি মূলধনের সেই অংশকে নির্দেশ করে যা কমপক্ষে অপশন কি দিয়েছে? বণ্টিত মূলধনের 10%, বণ্টিত মূলধনের 90%, বণ্টিত মূলধনের 60%, বণ্টিত মূলধনের 50%। কি হবে? প্রথম কথা তো এখানে অপশন দিয়েছে ভুল। এখানে কারেক্ট অ্যান্সার হিসাবে আমাদের এখানে করতে হবে যে ইস্যুড ক্যাপিটাল আছে, সেই ইস্যুড ক্যাপিটালের ওপরেই কিন্তু আমাদের এই 90% ইন্টারেস্ট নির্ধারিত হবে, বণ্টিত মূলধনের ওপরে নয়। ঠিক আছে? তাই এখানে কি বলছে? বণ্টিত মানে কি? ডিস্ট্রিবিউটেবল ক্যাপিটাল। ঠিক আছে? তাই এটা কি? এটা ইস্যুড ক্যাপিটাল। বাংলায় ভুল দিয়েছে কিন্তু ইংলিশে কারেক্ট আছে। তাই এখানে অপশন নাম্বার হবে কি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ এই যে লাস্টের যে ৩ নম্বর চ্যাপ্টারের যে অংশটা রয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও রেকর্ডের মাধ্যমে এডিট করে আমি আর ১ দিন ২ দিনের মধ্যেই অ্যাকাউন্টেন্সির এক্সামিনেশন আগেই আমি ইউটিউবে আপলোড করে দেব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।